হ্যালো ওয়েলকাম, কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস দা চলে এসেছি ইউনিট 2 এর চ্যাপ্টার 2 অর্থাৎ কারশফের সূত্রাবলী ও তড়িৎ সংক্রান্ত পরিমাপ নিয়ে, যেখানে আমরা প্রত্যেকটা টপিককে অনেক সহজ আর মজার সাথে বুঝবো। তাই চাপের কোনো ব্যাপার নেই এবং প্রতিবারের মতো একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম বা ডাউট থেকে যায় তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক। ভাই লোক, প্রথমে বোঝো কারশফের সূত্রগুলি কেন প্রয়োজন। আমাদের ওহমের সূত্রের সাহায্যে সাধারণ যে তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিট সেগুলিকে অনেক সহজে বিশ্লেষণ করে তার প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদ নির্ণয় করা যায়। কিন্তু যখনই একটা তড়িৎ বর্তনীর মধ্যে একাধিক রোধ ও তড়িৎ উৎস উপস্থিত থাকে, অর্থাৎ যখনই একটা তড়িৎ বর্তনী অনেক বেশি জটিল হয়ে পড়ে, তখন সেই তড়িৎ বর্তনীটিকে শুধুমাত্র ওহমের সূত্রের সাহায্যে বিশ্লেষণ করা অনেক কঠিন হয়ে পড়ে। আর এই সমস্ত জটিল বর্তনীকে অনেক সহজেই বিশ্লেষণ করা যায় আমাদের কারশফের সূত্রগুলির সাহায্যে। তার জন্যই আমাদের কারশফের সূত্রাবলী অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট বা প্রয়োজন। আশা করি মাথার মধ্যে গেছে, ঠিক তো? তাহলে কি বুঝলাম, আমাদের যে সাধারণ অনেক সহজ যে বর্তনী সেগুলিকে আমরা শুধুমাত্র ওহমের সূত্রের সাহায্যে বিশ্লেষণ করতে পারবো, কিন্তু যখনই একটা তড়িৎ বর্তনী অনেক বেশি জটিল হয়ে পড়ে তখন সেই জটিল বর্তনীটিকে শুধুমাত্র ওহমের সূত্রের সাহায্যে আমরা কিন্তু বিশ্লেষণ করতে পারবো না। আমাদের দরকার কারশফের সূত্রের, ঠিক তো? চলো ভাই, তাহলে এরপর বোঝা যাক আমাদের কারশফের সূত্রগুলিকে, সেটাও অনেক সহজ আর মজার সাথে। ওকে ভাই, চলিয়ে দেখতে হ্যাঁ। দেখো, আমাদের কারশফ আমাদের দুটি সূত্র দিয়েছে। একটা হচ্ছে কি কারশফের প্রথম সূত্র বা প্রবাহ মাত্রা সূত্র। রে কারশফের প্রথম সূত্র বা প্রবাহ মাত্রার সূত্র, যাকে বলা হয় KCL, কারশফ কারেন্ট ল। এবং আরেকটা হচ্ছে কি কারশফের দ্বিতীয় সূত্র বা ভোল্টেজ ল। ওকে, বা ভোল্টেজ সূত্র, যাকে বলা হয় KVL, কারশফ ভোল্টেজ ল। ওকে, কি তাহলে আমাদের কারশফ আমাদেরকে দুটি সূত্র দিয়েছে। একটা হচ্ছে কি কারশফের প্রথম সূত্র বা প্রবাহমাত্রা সূত্র, যাকে বলা হয় KCL, কারশফ কারেন্ট ল। এবং আরেকটা হচ্ছে কারশফের দ্বিতীয় সূত্র বা ভোল্টেজ সূত্র বা KVL, কারশফ ভোল্টেজ ল। তাহলে প্রথমে ভালো করে একদম সহজ করে বোঝা যাক আমাদের কারশফ এর প্রথম সূত্র বা প্রমাত্রা সূত্র বা KCL কে, ঠিক তো? চলে ভাই দেখতে হ্যাঁ, একদম সহজে, চিন্তার কোনো ব্যাপার নাই। ঠিক আছে ভাই, একদম ঠিক দাদা। তাহলে চলো ভাই বোঝা যাক সেটাও অনেক বেশি সহজে। দেখো তাহলে কি হচ্ছে আমাদের KCL, KCL বা কারশফের প্রথম সূত্র। কারশফের প্রথম সূত্র, হেডিং মেরে দাও মেরে ইয়ার, হেডিং করে দাও। কারশফের প্রথম সূত্র বা প্রবাহ মাত্রার সূত্র। এখানে কি আমরা দেখতে পাচ্ছি কি আমাদের কারশফের যে প্রথম সূত্র সেটাকে বলা হচ্ছে KCL, কারশফ কারেন্ট ল বা প্রবাহ মাত্রার সূত্র। মানে এখানে আমরা আরামসে বুঝতে পারছি যে আমাদের কারশফের যে সূত্র সেখান থেকে অবশ্যই আমরা আমাদের প্রবাহ মাত্রা I কে নির্ণয় করতে পারবো, সেটাও অনেক সহজে। তার জন্য বলা হচ্ছে কি কারশফের প্রথম সূত্র বা প্রবাহ মাত্রা সূত্র বা KCL। ঠিক আছে, চলো তাহলে আমাদের এই KCL বা কারশফের প্রথম সূত্রের বা প্রবাহ মাত্রা সূত্রের যে বিবৃতি সেটা ভালো করে বুঝো, সেটা ভালো করে শোনো, তারপরে সেটাকে আমরা ব্যাখ্যা করব। দেখো ভাই, আমাদের কারশফের প্রথম সূত্র বলছে বা প্রবাহ মাত্রা সূত্র বা KCL বলছে যে বর্তনীতে কি
বর্তনীতে যে বিন্দুতে বর্তনীতে যে বিন্দুতে আমাদের পরিবাহীগুলি মিলিত হয় এবং সেই পরিবাহীগুলির প্রভা মাত্রার যে সমষ্টি তা কিন্তু শূন্য হয়। একদম সহজ করে বললাম, কিন্তু মাথার মধ্যে গেল না আমি জানি, আবার বলছি একদম সহজ করে, ঠিক তো? তাহলে ভালো করে বোঝো, আমাদের কারশফের প্রথম সূত্র বা প্রভাতের সূত্র বা কেসিএল এর যে বিবৃতি সেটি বলছে বর্তনীর যে কোনো বিন্দুতে মিলিত পরিবাহীগুলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সময়ের বীজগাণিতিক যোগফল শূন্য হয়। মানে আমাদের যদি এটা হয় একটা বর্তনী, ঠিক তো? একদম ঠিক। তাহলে আমাদের বর্তনীর যে কোনো বিন্দুতে মিলিত, এটা হচ্ছে একটা বিন্দু, এবং সেই বিন্দুতে যদি আমাদের একাধিক অনেকগুলো পরিবাহী, একটা পরিবাহী একটা পরিবাহী একটা পরিবাহী মিলিত হয়, এবং সেই পরিবাহীগুলির মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রা তাদের যে যোগফল সেটা কিন্তু আমাদের ওই সংযোগ বিন্দুতে শূন্য হয়। আশা করি মাথার মধ্যে গেছে। বাট যদি না যায় তো চিন্তার কোনো ব্যাপার নেই, পিকচার তো अभी बाकी है मेरे दोस्त, अभी तो पिक्चर स्टार्ट हुआ है। ওকে, চলো ভালো করে বুঝি, ঠিক আছে? বিবৃতিটা ভালো করে আগে শোনা যাক, বিবৃতিটা ভালো করে আগে বোঝো। আমাদের কারশফের প্রথম সূত্র বলছে তড়িৎ বর্তনীর কি তড়িৎ বর্তনীর যে কোনো বিন্দুতে তড়িৎ বর্তনীর যে কোনো বিন্দুতে আমাদের যদি একটা তড়িৎ বর্তনী থাকে এবং সেই তড়িৎ বর্তনীর যে কোনো বিন্দুতে পরিবাহীগুলি যে কোনো বিন্দুতে মিলিত পরিবাহীগুলির মধ্য দিয়ে প্রবাহ মাত্রার সমষ্টি মান শূন্য হয়। বুঝতে পারলে? না বুঝতে পারলে আবার বলছি, আমাদের তড়িৎ বর্তনীর যে কোনো বিন্দুতে মিলিত পরিবাহীগুলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সময়ের বীজগাণিতিক যোগফল শূন্য হয়। মানে আমাদের যদি একটা তড়িৎ বর্তনী থাকে এবং সেই তড়িৎ বর্তনীর যদি কোনো একটা বিন্দুতে আমাদের পরিবাহীগুলি মিলিত হয়, তাহলে সেই পরিবাহীগুলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সময়ের যে যোগফল, বীজগাণিতিক যে যোগফল, সেই যোগফলটা কিন্তু শূন্য হবে। এটাকে ভালো করে ব্যাখ্যা করা যাক, তাহলে কিন্তু মাথার মধ্যে তোমাদের প্রবেশটা করবে। ওকে, চলো ভাই একদম সহজ করে ব্যাখ্যা করছি, চিন্তা কোনো ব্যাপার নেই। যদি মাথার মধ্যে না প্রবেশ করে তাহলে আমি কিন্তু আর এখানে পড়াবো না, ঠিক আছে? তাই একটু ধৈর্য ধরো এবং ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? পুরো আনফরগেটেবল, তুমি কখনো জীবনে ভুলবেই না আমাদের এত সহজ এই কারশফের প্রথম সূত্রটা। ওকে, তাহলে দেখো খুবই ভালো করে দেখো, আমাদের কারশফের প্রথম সূত্রে তাহলে ব্যাখ্যাটা আবার করে যাক। মনে করো এটা হচ্ছে আমাদের যে কোনো একটা তড়িৎ বর্তনীর অংশ, ঠিক আছে? কি এটা হচ্ছে একটা তড়িৎ বর্তনীর অংশ, এবং সেই তড়িৎ বর্তনীর এ হচ্ছে একটা বিন্দু, মানে এটা হচ্ছে কি একটা সংযোগ বিন্দু, ঠিক আছে? আবার বলছি, ধরে নাও যে আমাদের এত বড় যে একটা তড়িৎ বর্তনীর ছোট্ট একটা অংশ হচ্ছে এই পার্টটা, ঠিক আছে? তাহলে কি তড়িৎ বর্তনীর একটা অংশ হচ্ছে এটা, এবং সেই তড়িৎ বর্তনীর এই অংশের একটা বিন্দু বা সংযোগ বিন্দু হচ্ছে এ, যেখানে আমাদের চারটি পরিবাহী এসে মিলিত হয়েছে। এই একটা পরিবাহী, এই একটা পরিবাহী, এই একটা পরিবাহী, এবং এই একটা পরিবাহী, ঠিক আছে? তাহলে কি দেখলাম যে আমাদের এটা হচ্ছে একটা পরিবাহী, এটা হচ্ছে একটা পরিবাহী তার, এটা হচ্ছে একটা পরিবাহী তার, এবং এটা হচ্ছে একটা পরিবাহী তার। আবার বলছি, আমাদের কারশফের প্রথম সূত্র কি বলছে সেটা ভালো করে বোঝো, ঠিক তো? দেখো, তাহলে আমাদের বলা হচ্ছে যে আমাদের তড়িৎ বর্তনীর একটা অংশ হচ্ছে, আমাদের তড়িৎ বর্তনীর একটা অংশের এ হচ্ছে একটা সংযোগ বিন্দু, যেখানে আমাদের চারটা পরিবাহী তার সংযোগ আছে বা যুক্ত আছে, ঠিক তো? একদম ঠিক। এখন আমাদের এই প্রথম পরিবাহী তারটির মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা, যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেটা যদি হয় I1, সেটা যদি হয় I1, এবং আমাদের এই এটা হচ্ছে আমাদের 2 নম্বর তার, ঠিক আছে? তাহলে কিছু হবে বুঝতে। ওকে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর তার, এবং এটা হচ্ছে কি আমাদের 4 নম্বর তার। বুঝো ভালো করে, আমাদের তড়িৎ বর্তনীর একটা অংশের এ হচ্ছে সংযোগ বিন্দু, যেখানে আমাদের চারটি পরিবাহী তার সংযুক্ত আছে, ঠিক আছে তো? একদম ঠিক। এখন যদি আমাদের কি এখন যদি আমাদের এই 1 নম্বর পরিবাহী তারটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হয় I1, এবং এই 2 নম্বর
পরিবাহী তারটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় I2 এবং আমাদের 3 নম্বর পরিবাহী তারটির মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় I3 আর 4 নম্বর পরিবাহী তারটির মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় I4, তাহলে আমরা আমাদের এই ছবিতে কি দেখতে পাচ্ছি দাদা? আমরা আমাদের ছবিতে দেখে বলতে পারি কি যে আমাদের এ বিন্দু অভিমুখী হচ্ছে I1 এবং I2, এই দুটি প্রবাহ। বলতে পারে কিনা আমাদের এ বিন্দুর দিকে মুখ করে আমাদের এ বিন্দুর দিকে মুখ করে আমাদের এ বিন্দুর দিকে কোন কোন তড়িৎ প্রবাহিত হচ্ছে? আরামসে বলতে পারি দাদা, আমাদের I1 এবং I2। আমরা আমাদের এই ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের I1 এবং I2 এই দুটি তড়িৎ প্রবাহ আমাদের এ বিন্দু অভিমুখী এবং আমাদের এই I3 এবং I4 এই দুটি প্রবাহ আমাদের ও বিন্দু থেকে কি হচ্ছে বহির্মুখী, বাইরে বেরিয়ে আসছে। ঠিক কিনা দাদা? একদম ঠিক। তাহলে কি বলতে পারি? আবার বলছি যে আমাদের এ বিন্দুর দিকে আগত দুটি প্রবাহ হচ্ছে I1 এবং I2 আর আমাদের এ বিন্দু থেকে বহির্মুখী নির্গত প্রবাহ দুটি হচ্ছে কি I3 এবং I4। ঠিক আছে? একদম ঠিক। কোনো সমস্যা না, এখানে কোনো প্রকারের কিন্তু সমস্যা আমাদের নাই দাদা। ঠিক আছে, এখন কি, এখন যদি আমরা আমাদের এ বিন্দু কি আমাদের এই এ বিন্দু অভিমুখী তড়িৎ প্রবাহগুলিকে ধনাত্মক প্রবাহ ধরে নিই এবং আমাদের এ বিন্দু সাপেক্ষে বহির্মুখী প্রবাহগুলিকে যদি আমরা ঋণাত্মক প্রবাহ ধরে নিই, তাহলে কি বলতে পারি? কি বলতে পারি যে যদি আমরা এখন যদি আমরা আমাদের এ বিন্দু অভিমুখী এ বিন্দুর দিকে আগত এ বিন্দু অভিমুখী প্রবাহগুলিকে যদি আমরা ধনাত্মক প্রবাহ ধরে নিই, তাহলে বলতে পারি কি আমাদের I1 হচ্ছে ধনাত্মক এবং I2 হচ্ছে কি আমাদের ধনাত্মক। কারণ আমাদের I1 এবং I2 এই দুটি প্রবাহ হচ্ছে কি আমাদের এ বিন্দু অভিমুখী। ঠিক আছে, আর আমাদের এ বিন্দু সাপেক্ষে বহির্মুখী এ বিন্দু থেকে নির্গত প্রবাহগুলিকে যদি ধরা হয় আমাদের ঋণাত্মক, তাহলে কি বলতে পারি আমাদের এ বিন্দু থেকে নির্গত বা এই বিন্দু সাপেক্ষে বহির্মুখী প্রবাহগুলিকে যদি আমরা ঋণাত্মক প্রবাহ ধরে নিই, তাহলে বলতে পারি কি আমাদের I3 এবং I4 এরা হচ্ছে কি এগুলো হচ্ছে আমাদের কি রে সরি ঋণাত্মক প্রবাহ। ঠিক কিনা? একদম ঠিক। তাহলে আবার বলছি শোনো, আমরা আমাদের তড়িৎ বর্তনীর একটা ছোট্ট অংশের মধ্যে সংযোগ বিন্দু হচ্ছে আমাদের এ, যেখানে আমাদের চারটা পরিবাহী তার 1 2 3 চারটা পরিবাহী তার যুক্ত হয়েছে এবং সেই চারটা পরিবাহী তারের মধ্যে আমাদের I1 এবং I2 এই দুটি প্রবাহ হচ্ছে আমাদের এ বিন্দু অভিমুখী এবং আমাদের I3 ও I4 এই দুটি প্রবাহ আমাদের এ বিন্দু থেকে কি হচ্ছে এ বিন্দু সাপেক্ষে বহির্মুখী। এখন যদি আমরা আমাদের এ বিন্দু অভিমুখী প্রবাহগুলিকে ধনাত্মক প্রবাহ ধরে নিই, তাহলে বলতে পারি কি আমাদের I1 এবং I2 এই দুটি হচ্ছে কি ধনাত্মক প্রবাহ এবং আমাদের I3 ও I4 এই দুটি প্রবাহ হচ্ছে কি আমাদের ঋণাত্মক প্রবাহ। তাহলে আমরা আমাদের কারশফের প্রথম যে সূত্র বা প্রবাহমাত্রার সূত্র সেটি এবার ভালো করে শোনো, আর আমি কি লিখছি সেটা হবে কিনা সেটা তোমরা কমেন্টে আমাকে জানাও। ঠিক আছে, কি দেখেছি যে আমাদের তড়িৎ বর্তনীর আমাদের তড়িৎ বর্তনীর যে কোনো বিন্দুতে মিলিত পরিবাহীগুলির প্রবাহ মাত্রার বীজগাণিতিক যে যোগফল সেটা কি হয় শূন্য হয়। মানে বলতে পারে কি আমাদের I1 কি বলতে পারি দাদা, আমরা বলতে পারি এখানে যে আমাদের পরিবাহীগুলির প্রবাহ মাত্রার যে সমষ্টি আমাদের বর্তনীর যে কোনো বিন্দুতে মিলিত পরিবাহীগুলির প্রবাহ সমূহের বীজগাণিতিক সমষ্টি বা যোগফলের মান শূন্য হয়। এটা যেহেতু আমাদের কারশফ বলে দিয়েছে আমাদের কারশফের প্রথম সূত্র বা KCLA, তাই বলতে পারি কি যে আমাদের এই যে প্রথম যে রয়েছে আমাদের প্রথম পরিবাহী প্রবাহ মাত্রা প্লাস দ্বিতীয় পরিবাহী প্রবাহ মাত্রা প্লাস তৃতীয় পরিবাহী প্রবাহ মাত্রা প্লাস আমাদের
চতুর্থ পরিবাহের প্রমাত্রা এগুলি যে যোগফল সেটা কি হবে শূন্য হবে। আর আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের এই বিন্দু অভিমুখী আমাদের I1 এবং I2 এগুলি হচ্ছে ধনাত্মক প্রবাহ এবং I3 এবং I4 এগুলি হচ্ছে কি আমাদের এই বিন্দু সাপেক্ষে বহির্মুখী বা ঋণাত্মক প্রবাহ, ঠিক কি না? তাহলে আমরা আমাদের কি বলতে পারি, আমরা আমাদের আলোচ্য সূত্র বা কারশফের প্রথম সূত্রের সাহায্যে বা প্রথম সূত্রের সাপেক্ষে বলতে পারি কি যে আমাদের কি বলতে পারি I1 কি বলতে পারি দাদা, আমরা এখানে বলতে পারি আমাদের I1 প্লাস I2 মাইনাস কি রে I3 মাইনাস I4 সমান হচ্ছে শূন্য। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ আর এটাই হচ্ছে আমাদের কারশফের প্রথম সূত্র বা প্রভামাত্রা সূত্র বা KCL এর গাণিতিক রূপ। আশা করি মাথার মধ্যে প্রবেশ করেছে, ঠিক কিনা? একদম ঠিক কিনা? কি দেখলাম যে আমাদের দেখেছি, যেহেতু আমরা জানি যে আমাদের তড়িৎ বর্তনীর যে কোনো বিন্দুতে মিলিত পরিবাহীগুলির যোগফলের কি হয় শূন্য হয়, ঠিক কিনা? আমাদের যে কোনো বিন্দুতে মিলিত পরিবাহীগুলির মধ্য দিয়ে প্রবাহ সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য হয়, সেটাই করেছি। আমাদের প্রত্যেকটা পরিবাহীর কি প্রবাহ সময়ের যোগফল যেটা হয়েছে সেটা কি হয়েছে আমাদের শূন্য হয়েছে। এটাই হচ্ছে আমাদের কারশফের সূত্রের গাণিতিক রূপ, প্রথম সূত্রের, ঠিক তো? তাহলে আমরা আমাদের এই কারশফের প্রথম সূত্র থেকে কি কি জানতে পারি সে সম্পর্কে এবারে বুঝে নেওয়া যাক, ঠিক তো? তাহলে আমরা আমাদের কারশফের সূত্রের সাহায্যে আমরা কি করতে পারি সেটা একটু মাথার মধ্যে বোঝো। কি প্রথম হচ্ছে আমাদের মেরু বিশ্লেষণ, ঠিক আছে? কি মেরু বিশ্লেষণ বা নোড অ্যানালাইসিস। ওকে মেরু ভাই, একদম ঠিক। মেরু বিশ্লেষণ কি, মেরু বিশ্লেষণ কি সেটা কি ভালো করে বোঝো। দেখো ভাই, আমাদের যে 1 নম্বর আমাদের কারশফের প্রথম সূত্র বা KCL এর সাহায্যে আমরা মেরু বিশ্লেষণ বা নোড অ্যানালাইসিস করতে পারি। মেরু কি, দেখো আমাদের একটা তড়িৎ বর্তনীর যে বিন্দুতে আমাদের একটা তড়িৎ বর্তনীতে থাকা সংযোগ বিন্দুগুলিকে বলা হয় কি আমাদের মেরু। মানে দেখতে পাচ্ছি কি যে আমাদের এই বর্তনীর এ হচ্ছে কি একটা সংযোগ বিন্দু, তাহলে আমাদের এ হচ্ছে কি একটা মেরু, এটা আমরা বলতে পারি বা বলা হয় কে নোড, ঠিক আছে? তাহলে বোঝো মেরু বিশ্লেষণ আমাদের তড়িৎ বর্তনীর মধ্যে থাকা যে কোনো সংযোগ বিন্দু যেখানে আমাদের একাধিক পরিবাহী মিলিত হয় তাকে বলা হয় কি সংযোগ বিন্দু। তাহলে আমাদের তড়িৎ বর্তনীর মধ্যে থাকা যে কোনো সংযোগ বিন্দুগুলিকে বলা হয় কি স্থির বিন্দু বা মেরু বা আমাদের নোড পয়েন্ট, ঠিক তো? কি বলা হয় মেরু বিন্দু বা নোড পয়েন্ট বলা হয়। আর আমরা আমাদের কারশফের প্রথম সূত্র বা আমাদের প্রভামাত্রা বা আমাদের KCL এর সাহায্যে আমরা আমাদের মেরু বিশ্লেষণ বা নোড অ্যানালাইসিস করতে পারি, সেটাও কিন্তু অনেক সহজে। বুঝতে পেরেছো? একদম ঠিক, আর কিছুই নয়। মানে মেরু বিশ্লেষণ আবার কখনো মেরু বিশ্লেষণকে মেরু ভোল্টেজ বিশ্লেষণ বা নোড ভোল্টেজ অ্যানালাইসিস নামে কিন্তু পরিচিত হয়ে থাকে, ঠিক আছে? তাহলে কি আমাদের একটা তড়িৎ বর্তনীর মধ্যে থাকা যে কোনো সংযোগ বিন্দুকে বলা হয় কি স্থির বিন্দু বা মেরু বা মেরুবিন্দু বা বলা হয় নোড। এবং আমরা আমাদের কারশফের প্রথম সূত্র বা প্রভামাত্রা সূত্র বা KCL এর সাহায্যে অনেক সহজেই আমরা আমাদের এই মেরুবিন্দুটিকে বিশ্লেষণ করতে পারি, নোড টিকে আমরা কিন্তু অ্যানালাইসিস করতে পারি, ঠিক আছে? বাস 2 নম্বর কি সেটা ভালো করে বোঝো। এই 2 নম্বরটা কিন্তু বোঝার মতো একটা বিষয়, ঠিক তো? চালিয়ে মনে রাখতে হবে यार, একদম সহজ ব্যাপার, এটা মনে রাখার কি আছে, ঠিক তো? একদম সহজ তো। ওকে দাদা, তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার হচ্ছে আমাদের কি তড়িদা। আরে यार, তড়িদা ধানের সংরক্ষণ। वाह क्या बात है, तोड़दा ধানের সংরক্ষণ। আমরা क्या देखा, আমরা দেখলাম যে আমাদের কারশফের সূত্রটি আমরা কি পেলাম, আমাদের এই তড়িৎ বর্তনের ক্ষেত্রে কারশফের সূত্রটি পেয়েছে কি আমাদের I1 প্লাস I2 প্লাস সরি মাইনাস I3 মাইনাস I4 সমান হচ্ছে শূন্য, ঠিক না বস? একদম ঠিক। তাহলে আমাদের তড়িৎ ধানের সংরক্ষণ বা কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ এটা বোঝো। দেখো সেটাও কারশফের সূত্রের সাহায্যে। দেখো ভাই, আমরা আমাদের কারশফের
এই যে 1 নম্বর সমীকরণ, এই 1 নম্বর সমীকরণটিকে আমরা কি ঠিক এইভাবে লিখতে পারি? কিভাবে দাদা? আমাদের I1 প্লাস I2 সমান I3 প্লাস I4, এটা আমরা লিখতে পারি কিনা? একদম লিখতে পারি। তাহলে আমরা আমাদের কারশফের এই সমীকরণ নম্বর 1, আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি আমাদের সূত্রটিকে ঠিক এইভাবে, I1 প্লাস I2 সমান I3 প্লাস I4। ঠিক তো? মানে এখানে কি বলতে পারি, আমাদের কি বলতে পারছি, তার এখান থেকে আমরা বলতে পারি কি, এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের এ বিন্দুর দিকে আগত I1 এবং I2 আগত, এ বিন্দুর দিকে আগত তড়িৎ প্রবাহ সমান কি হচ্ছে, আমাদের এই বিন্দু থেকে নির্গত তড়িৎ প্রবাহ I3 ও I4, এটা আমরা বলতে পারি কিনা? তাহলে কি বলতে পারি, আমাদের কি বলতে পারি, আমাদের সংযোগ বিন্দু হচ্ছে I, তাহলে সংযোগ বিন্দুর দিকে আগত আগত তড়িৎ প্রবাহ সমান কি হচ্ছে, নির্গত তড়িৎ প্রবাহ। এটাই কিন্তু আমাদের কারশফের প্রথম সূত্র বলছে। ঠিক আছে দাদা, এখন যদি আমাদের এই তড়িৎ বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহিত হয় বা তড়িৎ প্রবাহ মাত্রার যে সময় সেটা যদি হয় টি, মানে বলতে পারে কি, যে যদি আমাদের এই বর্তনীর মধ্যে এখন টি সময় ধরে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে আমরা আমাদের এই সূত্রটিকে লিখতে পারি আবার কি, I1 ইন্টু টি, বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। ঠিক তো? প্লাস I2 ইন্টু টি সমান বলতে পারে কি, I3T প্লাস I4 ইন্টু টি। তাহলে কি জানি, আমরা জানি যে আমাদের এই যে কিউ আধান সমান হচ্ছে I ইন্টু টি, ঠিক কিনা? আমরা আমাদের কি জানি রে, আমরা আমাদের কিউ সমান জানি I টি, জানি কি হচ্ছে কি আমাদের তড়িদাধান। মানে আমরা এখানে বলতে পারি কি, আমাদের I1 ইন্টু টি সমান বলতে পারি কি আমাদের Q1 প্লাস Q2 সমান Q3 প্লাস Q4, বলতে পারি কিনা? মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সংযোগ বিন্দুটির দিকে কি, আমাদের সংযোগ বিন্দুটির দিকে আগত তড়িদাধান, আগত Q1 Q2, আগত তড়িদাধান সমান সংযোগ বিন্দু থেকে নির্গত তড়িদাধান Q3 এবং Q4, এটা কিন্তু আমরা এখানে পরিষ্কার বলতে পারি। এখানে কোনো চাপের ব্যাপার আছে না, এখানে কিন্তু কোন রকম চাপের ব্যাপার আমাদের নেই দাদা। ঠিক তো মেরে ভাই? একদম ঠিক। অর্থাৎ সংযোগ বিন্দুতে আগত তড়িদাধান সমান নির্গত তড়িদাধান। আর আমরা আমাদের কি এই সমীকরণ থেকে কি বলতে পারি, আমরা আমাদের এই সমীকরণের থেকে বলতে পারি যে আমাদের এই সমীকরণের তাৎপর্য হচ্ছে নাম্বার 1, আমাদের তড়িৎ বর্তনীর কি বলতে পারি, তড়িৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে কি বলতে পারি, তড়িৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে তড়িদাধানের কোন সঞ্চয় হয় না। ঠিক কিনা? যা আসে বেরিয়ে যায়, যা আসে বেরিয়ে যায়, বলতে পারে কিনা? নাম্বার 1 বলতে পারি আমরা আমাদের এই 1 নম্বর আমরা আমাদের এই সমীকরণ থেকে বলতে পারি যে আমাদের তড়িৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে তড়িদাধানের কোন সঞ্চয় হয় না, যা আগত হয় তাই কিন্তু বেরিয়ে যায়, যা আগত হয় তাই কিন্তু বেরিয়ে যায়, এটা আমরা বলতে পারি। আবার বলছি, আমাদের তড়িৎ বর্তনীর যে কোনো সংযোগ বিন্দুতে আমাদের তড়িদাধানের কোন রকম কিন্তু সঞ্চয় হয় না, তড়িদাধানের সঞ্চয় হয় না বলতে পারি। ঠিক আছে, 2 নম্বর বলতে পারি কি, 2 নম্বর বলতে পারি যে মোট তড়িদাধানের কোন সৃষ্টি বা বিনাশ হয় না, অর্থাৎ তড়িদাধানের পরিমাণ সংরক্ষিত থাকে। সুতরাং কারশফের প্রথম সূত্রটি তড়িদাধানের সংরক্ষণ সূত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলতে পারি আমরা। ঠিক কিনা? বলতে পারি কিনা? আমরা দেখতে পাচ্ছি কি, আমাদের 2 নম্বর, আমরা 2 নম্বর দেখতে পাচ্ছি যে আমাদের তড়িৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে কি রে, কোন তড়িদাধান সৃষ্টি বা ধ্বংস হয় না, আমাদের তড়িদাধান কিন্তু কি হয়, আমাদের সংরক্ষিত থাকে, যা আসে তাই বেরিয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে আমাদের কারশফের প্রথম সূত্র বা আমাদের প্রবাহ মাত্রা সূত্র বা KCL হচ্ছে কি, আমাদের কি রে, আমাদের তড়িদাধানের সংরক্ষণের সঙ্গে, আমাদের তড়িদাধানের সংরক্ষণের সঙ্গে
সঙ্গতিপূর্ণ। এটা আমরা বলতে পারি যে আমাদের কারশফের প্রথম সূত্র বা প্রমাত্র সূত্র বা কেসিএল, এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। এটা এক্সামে আসতে পারে বা এক্সামে কিন্তু অলরেডি আসার চান্স আছে, ঠিক আছে, আসতেই পারে, আমি বলছি আসবে, ঠিক আছে। যে আমাদের আমাদের ঠিক আছে অপশন এটা আসবে যে আমাদের তড়িৎ ধানের সংরক্ষণ সূত্রের সঙ্গে কোন সূত্রটি, কারশফের কোন সূত্রটি সঙ্গতিপূর্ণ। তখন আমরা বলবো যে আমরা আমাদের কারশফের প্রথম সূত্র বা প্রভামাত্রা সূত্র বা কেসিএল হচ্ছে আমাদের তড়িৎ ধানের সংরক্ষণ সূত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ, ঠিক তো? বাস, তাহলে আমাদের যে কারশফের প্রথম সূত্র সেটি কি এখানে শেষ হচ্ছে। এরপর আমরা আরো জানবো কার সম্বন্ধে, আমাদের কারশফের দ্বিতীয় সূত্র বা ভোল্টেজ প্রবাহ বা কেভিএল সম্পর্কে। সেটা অনেক সহজে। আর যদি এখন পর্যন্ত আমাদের এখানে কোথাও কোন রকম প্রবলেম বা ডাউট থেকে যায়, প্লিজ পুরো কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে শুধু আর শুধুমাত্র কার জন্য? আমি তোমার জন্য মেরে ভাই। ওকে, তাহলে চলো এরপর কারশফের দ্বিতীয় সূত্র বা ভোল্টেজ প্রবাহ বা কেভিএল সম্পর্কে বোঝা যাক। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে কারশফের যে প্রথম সূত্র, সরি কারশফের কি, কারশফের দ্বিতীয় সূত্রটিকে বলা হচ্ছে কি, বলা হচ্ছে আমাদের ভোল্টেজ প্রবাহ। মানে অবশ্যই বুঝতে পারছি কি যে আমরা এখানে বিভব প্রভেদ, বিভব বা ভোল্টেজটা পাবো, ঠিক তো? ভোল্টেজ প্রবাহ কারশফের প্রথম সূত্র, কারশফের দ্বিতীয় সূত্র বা ভোল্টেজ প্রবাহ বা কেভিএল। কেভিএল মানে কি? কারশফ ভোল্টেজ লো, ঠিক তো? বাস, তাহলে কি বলতে পারি, কারশফের দ্বিতীয় সূত্রটিকে আমরা ভোল্টেজ প্রবাহ বা কেভিএল বলে থাকি। তাহলে আমাদের এই কেভিএল বা ভোল্টেজ প্রবাহ বা কারশফের দ্বিতীয় সূত্রের যে বিবৃতি সেটি ভালো করে বোঝা যাক, তারপরে এটিকে আমরা ব্যাখ্যা করব, ঠিক তো? দেখো, তড়িৎ ধানের কি বল, সরি সরি একদম সরি, ঠিক আছে। দেখো, তড়িৎ বর্তনীর কি বলতে পারি, ভালো করে বোঝো। তড়িৎ বর্তনীর যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে, কি বলছে, তড়িৎ বর্তনীর যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে প্রতিটি রোধ ও সংশ্লিষ্ট প্রবাহ মাত্রার গুণফলের সমষ্টি ওই বর্তনীর মধ্যে উপস্থিত তড়িৎ উৎসগুলির সমষ্টির সমান হয়। গেল মাথার মধ্যে? যদি মাথার মধ্যে না যায় তাহলে চিন্তার কোনো ব্যাপার নেই, এই তো শুরু ইয়ার, এই তো শুরু না। একদম ঠিক। তাহলে কি বলতে পারি, আমাদের দ্বিতীয়, আমাদের কারশফের দ্বিতীয় সূত্র বা ভোল্টেজ প্রবাহ বা আমাদের কেভিএল এর যে বিবৃতি সেটি হচ্ছে কি, তড়িৎ বর্তনীর কোন বদ্ধ লুপের ক্ষেত্রে, মানে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের কারশফের দ্বিতীয় সূত্রটি কি, তড়িৎ বর্তনীর একটি বদ্ধ লুপের ক্ষেত্রে প্রযোজ্য। তাই বলছে তড়িৎ বর্তনীর কোন বদ্ধ লুপের ক্ষেত্রে প্রতিটি রোধ, তড়িৎ বর্তনীর কোন বদ্ধ লুপের ক্ষেত্রে প্রতিটি রোধ ও সংশ্লিষ্ট প্রবাহ মাত্রার গুণফলের সমষ্টি ওই বর্তনীর তড়িৎ উৎসের সমষ্টির সমান হয়। মানে আমাদের যদি একটা কোনো বদ্ধ বর্তনী থাকে এবং সেই বদ্ধ বর্তনীর কি হচ্ছে যে রোধ এবং তার যে প্রবাহ মাত্রা, সেই রোধ আর এবং আই প্রবাহ মাত্রার কিরে গুণফলের যে সমষ্টি, যোগফল, যদি আমাদের একটা রোধ থাকে, দুটো রোধ থাকে এবং প্রবাহ মাত্রা হয় দুটো, ঠিক আছে, তাহলে বলতে পারি কি যে আমাদের কি বলতে পারি, একটা বদ্ধ লুপের ক্ষেত্রে বর্তনীর, তড়িৎ বর্তনীর যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে প্রতিটি রোধ এবং তার সংশ্লিষ্ট প্রবাহ মাত্রার কিরে সংশ্লিষ্ট প্রবাহ মাত্রার গুণফলের সমষ্টি ওই বর্তনীর তড়িৎ চালক বল এর সমষ্টি সমান হয়। আর এই সম্পর্কে এবার আমরা ব্যাখ্যা করব, ঠিক তো? একদম সহজে, চিন্তার কোনো ব্যাপার নাই, ঠিক আছে, চিন্তার কোনো ব্যাপার নাই। আর যদি ক্লাসের মধ্যে বিরক্তি লাগে তো প্লিজ ইয়ার কমেন্ট আমাকে জানাও, যাতে পরে ক্লাসটা আর বেশি বিরক্তিকর না হয়, সেই খেয়ালটা আমরা রাখবো, ঠিক আছে। অনেক বেশি মোটিভেশন, অনেক বেশি গান, নাচ আর আড্ডা হবে, ঠিক আছে তো? শুধু কমেন্ট একটা পাওয়ার আশা। ওকে, চলো ভাই, তাহলে আমাদের কারশফের প্রথম সূত্র যেটা, সরি কারশফের দ্বিতীয় সূত্র বা ভোল্টেজ প্রবাহ বা কেভিএল যে বিষয়টা বললো সেটা এবারে ব্যাখ্যা করা যাক। কি বললো,
তড়িৎ বর্তনীর যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে প্রতিটি রোধ ও সংশ্লিষ্ট তড়িৎ প্রবাহের গুণফলের যোগফলের, আরে यार কি বলছি यार, বেশি হার্ড করছি ঠিক না? একদম ঠিক, সহজ করে বলছি। তড়িৎ বর্তনীর যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে প্রতিটি রোধ ও তার সংশ্লিষ্ট প্রবাহের গুণফলের সমষ্টি ওই বর্তনীর উৎসের তড়িৎ উৎসের যোগফলের সমান হয়। ঠিক তো? বাস ব্যাখ্যা করা যাক, তাহলে কি মাথার মধ্যে ভালো করে প্রবেশ করবে। ঠিক তো? বাস দাদা, তাহলে আমরা প্রথমে একটা বদ্ধ বর্তনী তৈরি করে নেই। ঠিক তো? বাস তাহলে এ হচ্ছে এ এ এ এ একটা আমরা বদ্ধ বর্তনী তৈরি করছি। ঠিক তো? একদম ঠিক। তাহলে এখানে হচ্ছে আমাদের ট্যাং ট্যাং ট্যাং, এ হচ্ছে হুম 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 ঠিক আছে। হুম 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 হুম, লা 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 লা, হুম 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 হুম। আরে यार ছবিটা ভালো করে বানা यार। হুম 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 হুম। বাস 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 বাস, তাহলে কি আমাদের একটা, এটা হচ্ছে কি একটা বর্তনী। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে কি ব্যাটারি, এবং ব্যাটারির মধ্যে কি আছে রোধ আছে, মানে কি বলতে পারি এটা হচ্ছে এটা বর্তনী, এবং এই বর্তনীর মধ্যে একটা বদ্ধ লুপ আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রবাহ মাত্রা আই। ওকে ঠিক আছে, এই বিন্দু যেটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সি বিন্দু মনে করো, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের ডি। ঠিক আছে, বাস এটা হচ্ছে কি আমাদের আর1 রোধ, এটা হচ্ছে আমাদের আর2। আরে 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 यार, আরে यार এখনো বাকি রয়েছে কিছু, এখনো কিছু বাকি রয়েছে, ঠিক করে বানাতে হবে ঠিক না? হ্যাঁ, হুম হুম হুম। আমরা কিন্তু এখানে তড়িৎ উৎস দিতে ভুলে গেছি। ঠিক আছে, তাহলে এই একটা তড়িৎ উৎস, আবার এইখানে একটা তড়িৎ উৎস বা ব্যাটারি বলতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি বলতে পারি, আমাদের এটা হচ্ছে আর1 রোধ, এটা হচ্ছে আর2 রোধ, এটা হচ্ছে আমাদের ই1, মানে তড়িৎ উৎসটির তড়িৎ চালক বল হচ্ছে ই1, এটা হচ্ছে কি একটা তড়িৎ উৎস সিম্বল। ঠিক কিনা? একদম ঠিক। এটা হচ্ছে কি আমাদের ই2। ঠিক তো, মানে তড়িৎ উৎসটি তড়িৎ চালক বল হচ্ছে ই2। ঠিক আছে, একদম ঠিক। তাহলে এখানে বলতে পারে কি আমাদের এই যে আই, যে মোট প্রবাহ মাত্রা, ঠিক আছে, মূল বর্তনী যে প্রবাহ মাত্রা সেটা কি হবে আমাদের এখানে ভাগ হয়ে যাবে, একটা কোণে যাবে, এটা আমাদের আই1 হবে সাইডে। ঠিক তো, এটা হচ্ছে কি আমাদের আই1, এটা হচ্ছে কি দিকে আমাদের হবে কি আই2 হবে, এবং আমাদের এখানে প্রবাহিত হবে কি আই আই3, এদিকে হবে কি আমাদের আই4। ঠিক তো, এটা আমরা কিন্তু বলতে পারি, দেখতে পারি নিশ্চয়ই। একদম ঠিক। না 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 না, সরি সরি সরি, আরে यार আই1 হবে না, চারটা কি করে হবে, দুটো হবে। আই1, এটা হচ্ছে আমাদের আই2। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। তাহলে আশা করি আমি এখানে যে তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিটে বানালাম সেটাতে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তাহলে আমি এখানে যে তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিট বানালাম সেখানে কিন্তু আমাদের কোনো প্রকারের প্রবলেম নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কি দাদা, এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের এটা হচ্ছে একটা তড়িৎ বর্তনী, এবং সেই তড়িৎ বর্তনীর মধ্যে একটা বদ্ধ লুপ আছে, সেটা হচ্ছে কি আমাদের এ সি বি ডি এ। কি বলতে পারি, আমাদের এই কি আমাদের বর্তনীর মধ্যে এ সি বি ডি এ, এ সি বি ডি এ, আবার বলছি শোনো, আমাদের আমাদের এই বর্তনীর মধ্যে এ সি বি ডি এ, এ সি বি ডি এ হচ্ছে একটা বদ্ধ লুপ। কি একটা বদ্ধ, কি বলতে পারি, একটা ক্রে, একটা বদ্ধ লুপ। ঠিক না? একদম ঠিক। তাহলে আমাদের একটা, আমরা এখানে ছবিটা বানালাম, এবং এই ছবি দেখতে পাচ্ছি যে কি দেখতে পাচ্ছি, এই ছবিটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের বর্তনীর মধ্যে এ সি বি ডি এ হচ্ছে একটা কি বদ্ধ লুপ। ঠিক আছে, একদম ঠিক, হচ্ছে বদ্ধ লুপ। ওকে ঠিক আছে, এই বদ্ধ লুপটির সাপেক্ষে কি, এবং এই বদ্ধ লুপটির সাপেক্ষে কি বলতে পারি, আমাদের এই বদ্ধ লুপটির সাপেক্ষে আই1
কি এই যে আয়ন প্রবাহ আছে, এই আই1 আমাদের সাপেক্ষে আই1 হচ্ছে কি আমাদের দক্ষিণাবর্তী প্রবাহ বা ক্লকওয়াইজ প্রবাহ। এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। ঠিক আছে দাদা, কি হচ্ছে দক্ষিণাবর্তী বা ক্লকওয়াইজ প্রবাহ। কি দেখতে পাচ্ছি আমাদের এই যে বদ্ধলূপ, এই বদ্ধলূপটির মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে আই1 প্রবাহ, সেই আই1 প্রবাহটি কি হচ্ছে আমাদের দক্ষিণাবর্তী ক্লকওয়াইজ প্রবাহ, ঠিক না? ক্লকওয়াইজ প্রবাহ, ঠিক আছে, একদম ঠিক। এবং আমাদের এই বদ্ধলূপটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের এই যে আই2, এই আই2 কি হচ্ছে আমাদের বামাবর্তী বা অ্যান্টি ক্লকওয়াইজ। এটা আমরা দেখতে পাচ্ছি কিনা? নিশ্চয় দেখতে পাচ্ছি। তাহলে এখন এখন যদি আমরা আমাদের এই বদ্ধলূপটির সাপেক্ষে কি এখন যদি আমরা এই বদ্ধলূপটির সাপেক্ষে আমাদের দক্ষিণাবর্তী বা ক্লকওয়াইজ প্রবাহগুলিকে ধরে নেওয়া হয় ধনাত্মক প্রবাহ এবং আমাদের বামাবর্তী বা অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহগুলিকে যদি ধরে নেওয়া হয় আমাদের ঋণাত্মক প্রবাহ, তাহলে কি বলতে পারি আমাদের এই যে আই1, এই আই1 হবে কি এই আই1 হবে দাদা আমাদের কিরে ধনাত্মক এবং এই আই2 হবে দাদা আমাদের ঋণাত্মক। এটা বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। আবার আমাদের কি বলতে পারি? আবার বলতে পারি কি সেই সম্পর্কে বোঝো। আবার আবার বদ্ধলূপের মধ্যে যে তড়িৎ উৎস, আবার এই বদ্ধলূপের মধ্যে যে তড়িৎ উৎস গুলি দক্ষিণাবর্তী বা ক্লকওয়াইজ প্রবাহ পাঠায় তার তড়িৎ চালক বলকে যদি ধরে নেওয়া হয় ধনাত্মক প্রবাহ, কি সরি ধনাত্মক, এবং আমাদের এই বদ্ধলূপের মধ্যে যে তড়িৎ উৎসগুলি আমাদের আমাদের বামাবর্তী বা অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ পাঠায় সেগুলিকে ধরে নেওয়া হয় ঋণাত্মক। তবে আমরা বলতে পারি কি সেটা ভালো করে বোঝো। আমরা দেখলাম যে আমাদের বদ্ধলূপের মধ্যে দক্ষিণাবর্তী বা ক্লকওয়াইজ প্রবাহগুলিকে যদি আমরা ধরে নিই আমাদের ধনাত্মক প্রবাহ, তাহলে বলতে পারি কি আমাদের আই1 হচ্ছে কি ধনাত্মক, এবং আমাদের বামাবর্তী বা অ্যান্টি ক্লকওয়াইজ যে প্রবাহ সেগুলিকে যদি ধরে নেওয়া হয় ঋণাত্মক, তাহলে বলতে পারি কি আমাদের আই2 হচ্ছে আমাদের ঋণাত্মক প্রবাহ। আবার আমাদের এই বদ্ধলূপটির মধ্যে যে তড়িৎ উৎসগুলি দক্ষিণাবর্তী বা ক্লকওয়াইজ, যে তড়িৎ উৎসগুলি দক্ষিণাবর্তী বা ক্লকওয়াইজ প্রবাহ পাঠায় তার তড়িৎ চালক বলকে ধনাত্মক। মানে কি দেখতে পাচ্ছি যে আমাদের এই যে প্রথম তড়িৎ চালক বল, ঠিক তো? কি বলতে পারি যে আমাদের এই যে দ্বিতীয় নম্বর এই যে এই তড়িৎ চালক বলটা আমাদের যে প্রবাহ পাঠাচ্ছে, কোনটা পাঠাচ্ছে? এইদিকে পাঠাচ্ছে। তাহলে আমাদের এই তড়িৎ চালক বলটা যেদিকে প্রবাহ পাঠাচ্ছে সেটা হচ্ছে কি দক্ষিণাবর্তী বা ক্লকওয়াইজ, ঠিক কিনা? তাহলে কি বলতে পারি আমরা দেখলাম যদি আমাদের বদ্ধলূপটির তড়িৎ উৎসগুলি মানে যে তড়িৎ উৎসগুলি আমাদের বদ্ধলূপটির মধ্যে দক্ষিণাবর্তী বা ক্লকওয়াইজ প্রবাহ পাঠায় তার তড়িৎ চালক বলকে ধরে নেওয়া হয় কি ধনাত্মক প্রবাহ। মানে বলতে পারে কি যে আমাদের এই 2 নম্বর যে তড়িৎ উৎস, সেই 2 নম্বর তড়িৎ উৎসটা আমাদের বদ্ধলূপটির মধ্যে কি পাঠাচ্ছে আমাদের দক্ষিণাবর্তী বা ক্লকওয়াইজ প্রবাহ পাঠাচ্ছে। তাই আমাদের 2 নম্বর তড়িৎ উৎসটি যে তড়িৎ চালক বল E2, সেই E2 কি হবে? E2 হবে দাদা আমাদের ধনাত্মক। E2 কি হবে আমাদের ধনাত্মক। এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয় বলতে পারি। আবার আমাদের এই প্রথম তড়িৎ উৎসটি যে প্রবাহ পাঠাচ্ছে সেটা হচ্ছে কি আমাদের বামাবর্তী, কি বামাবর্তী বা অ্যান্টি ক্লকওয়াইজ। এটা আমরা এখানে বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। কোথাও কোনো সমস্যা আছে না? এখানে কিন্তু কোথাও কোনো প্রকারের সমস্যা আমাদের নাই, ঠিক তো? ঠিক কিনা বস? একদম ঠিক দাদা, এখানে আমাদের কোনো প্রকারের কিন্তু সমস্যা নাই। তাহলে বলতে পারি কি আমাদের এই E2 E1 হচ্ছে কি আমাদের ঋণাত্মক,
E1 হচ্ছে কি আমাদের ঋণাত্মক, ঠিক তো? একদম ঠিক। তাহলে দেখতে পেলাম যে আমাদের এই যে হচ্ছে আমাদের E2, সেটা হচ্ছে আমাদের E2 হচ্ছে কি আমাদের ধনাত্মক এবং E1 হচ্ছে কি আমাদের ঋণাত্মক। বাস, তাহলে আমরা এখন আমাদের কারশফের যে দ্বিতীয় সূত্র বা ভোল্টেজ প্রবাহ বা KVL তার দ্বারা বলতে পারি কি, আমাদের কারশফের দ্বিতীয় সূত্রের দ্বারা আমরা বলতে পারি এখানে পরিষ্কার যে কি জানি, আমরা জানি যে আমাদের একটা তড়িৎ বর্তনীর যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে প্রতিটি রোধ এবং তার সংশ্লিষ্ট প্রবাহের গুণফল কি, প্রতিটি রোধ R1 এর I1, প্রতিটি রোধ প্রতিটি রোধ প্রতিটি রোধ এবং তার সংশ্লিষ্ট প্রবাহের গুণফলের সমষ্টি মানে আই, কি বলতে পারি, আমরা বলতে পারি এখানে যে আমাদের R1 I1 প্লাস কি বলতে পারি, আমাদের এই যে রয়েছে R2 ইন্টু রয়েছে কি মাইনাস I2, ঠিক আছে, সমান বলতে পারি কি আমাদের আমাদের কারশফের দ্বিতীয় সূত্র বলেছে যে আমাদের বর্তনীর যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে প্রতিটি রোধ এবং তার সংশ্লিষ্ট তড়িৎ প্রবাহের গুণফলের সমষ্টি ওই বর্তনীর মধ্যে উপস্থিত তড়িৎ উৎসের কি হয়, তড়িৎ উৎসগুলির যোগফলের সমান হয়। তাহলে বলতে পারে কি আমাদের এই R1 এর সংশ্লিষ্ট প্রবাহ হচ্ছে আমাদের I1, তাই বলতে পারে কি R1 এবং I1 এর গুণফল এবং R2 এবং I2 এর গুণফলের সমষ্টি কি হচ্ছে আমাদের তড়িৎ উৎসগুলি বল, অর্থাৎ মাইনাস E1 প্লাস E2, দেখলাম কি না, প্লাস মাইনাস E1 2 সমান হয়, ঠিক মানে কি আমাদের এটা হচ্ছে কি কারশফের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ বা ভোল্টেজ প্রবাহের সূত্র বা আমাদের কি বলতে পারি KVL এর গাণিতিক ফর্মুলা, ঠিক কি না? একদম ঠিক। তাহলে বলতে পারি এখানে কি আমাদের R1 I1 মাইনাস আসবে, দেখো মাইনাস R2 I2 সমান হচ্ছে আমাদের E1 প্লাস E2, এটা হচ্ছে কি আমাদের কারশফের দ্বিতীয় সূত্র বা ভোল্টেজ প্রবাহ বা KVL এর গাণিতিক রূপ। এখান পর্যন্ত কোথাও সমস্যা আছে না? আশা করি এখান পর্যন্ত কোথাও কোনো প্রকারে কিন্তু সমস্যা নাই। যদি এর পরেও এখানে কোথাও কোনো রকমের সমস্যা থাকে তো প্লিজ কমেন্টে আমাকে জানাও, চিন্তার কোনো ব্যাপার কিন্তু নেই। ওকে, চলো চলো চলো, এরপর আমরা একটা মজার জিনিস লক্ষ্য করবো, কি সেটা বোঝো, একদম মজার, কিরকম বোঝো তোমরা, ঠিক আছে? দেখো ভাই ভালো করে বোঝো, একদম ইজি ব্যাপার। দেখো আমাদের এই যে তড়িৎ বর্তনী এবং সেই তড়িৎ বর্তনীর মধ্যে উপস্থিত আছে কি একটা আমাদের বদ্ধ লুপ। আরে বদ্ধ লুপটা কি ঢাকায় গেছে, বোঝাচ্ছে কিনা বদ্ধ লুপটা? একটা বদ্ধ লুপ তো ছিল এখানে, কিন্তু আমি কিন্তু বারবার গোল 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 দাগ দিয়ে সেটাকে মুছে ফেলেছি, ঠিক না? একদম ঠিক। কিন্তু তাও লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের এই বদ্ধ লুপটার আমাদের এই যে এই একটা বিন্দু আছে না, আছে কিনা, এই বিন্দুটা দেখতে পাচ্ছ? আশা করি দেখতে পাচ্ছ। আমাদের এই যে এই বিন্দু রয়েছে, এই বিন্দুর মধ্যে কিন্তু কিরে তিনটা পরিবাহী দেখতে পাচ্ছি, আমাদের তিনটা পরিবাহী তার যুক্ত আছে, একটা এদিকে আসছে, একটা এদিকে যাচ্ছে, একটা কি এদিকে যাচ্ছে। এটা হচ্ছে কি আমাদের এই বিন্দু, জাস্ট এটাকে আমি এখানে জুম করে বানালাম, ঠিক তো? যেতে পাচ্ছি যে আমাদের এতে পাচ্ছি যে আমাদের এই সংযোগ বিন্দুতে আমাদের সংযোগ বিন্দুতে তিনটি পরিবাহী তার যুক্ত আছে, যেখানে এদিক থেকে আসছে কি আমাদের আই, এই দিকে যাচ্ছে কি আমাদের I1, এই দিকে যাচ্ছে কি আমাদের I2, মানে বলতে পারি কি আমাদের এ সংযোগ বিন্দুর অনুমুখী প্রবাহ হচ্ছে আমাদের I এবং আমাদের আমাদের এ সংযোগ বিন্দু বা মেরু বিন্দু যাকে বলা হয়, ঠিক না? আমরা কি জানি আমাদের প্রত্যেকটা সংযোগ বিন্দুকে আমরা কি বলি, মেরু বিন্দু বা নোড বলে থাকি, ঠিক কিনা? একদম। তাহলে আমরা আমাদের এই বিন্দু থেকে বলতে পারি যে বহির্মুখী বা বাইরে বেরিয়ে আসছে আমাদের I1 এবং I2। তাহলে আমরা আমাদের কারশফের যে প্রথম সূত্র বা প্রভামাত্রা সূত্র বা KCL, ওটা আমরা এখানে প্রয়োগ করতে পারি কিনা? নিশ্চয়ই পারি। তাহলে আমরা আমাদের এই এই সংযোগ বিন্দু এ তে আমাদের কারশফের প্রথম সূত্রটি প্রয়োগ করে আমরা বলতে পারি কি আমাদের আমাদের I
আই মাইনাস I1 মাইনাস I2, বা বলতে পারে কি আমাদের I2 সমান I মাইনাস I1। ঠিক আছে কিনা? এটা কিন্তু আমরা বলতে পারি আমাদের কারশফের প্রথম সূত্র বা প্রভামাতা সূত্র বা KCL এর সাহায্যে। ঠিক তো? বাস, তাহলে এটা হচ্ছে কি আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে এখন আমরা আমাদের এই 2 নম্বর সমীকরণটিতে আমরা যখনই আমাদের কারশফের প্রথম সূত্রটি বসাবো, মানে যখনই আমরা মানে বলতে পারি যে আমাদের কারশফের প্রথম এবং দ্বিতীয় সূত্রের সাহায্যে বলতে পারি আমাদের এই 2 নম্বর সমীকরণটি হবে কিরকম হবে সেই সম্পর্কে এবারে বুঝো কিরকম হবে। আমরা বলতে পারি কি আমাদের এই যে প্রথম দ্বিতীয় সূত্রটা কি আছে, দ্বিতীয় আমাদের যে লোটা আছে না, কি আছে আমাদের ফর্মুলাটা কি আছে, I1, হ্যাঁ R1 I1 প্লাস R2 I2 সমান হচ্ছে কি আমাদের মাইনাস E1 প্লাস E2। ঠিক, বাস, তাহলে এখন আমাদের এই 2 নম্বর যে সমীকরণটা আছে না সেখানে আমরা বলতে পারি কি বা বলতে পারি কি আমাদের বলতে পারি I1 প্লাস R2 ইন্টু আমাদের এই যে I2, তাহলে আমরা কি I2 সমান বলতে পারি I মাইনাস I1, বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। তাহলে বলতে পারি আমাদের I মাইনাস I1, ঠিক তো, সমান মাইনাস E1 প্লাস E2, একদম ঠিক দাদা। আর বলতে পারি I1 R1 I1 প্লাস কি বলতে পারি আমাদের R2 I মাইনাস কি বলতে পারি R2 I1, ঠিক তো, বাস এটা আমরা বলতে পারি। সমান বলতে পারি মাইনাস E1 প্লাস E2। আর আমরা বলতে পারি আবার কি বলতে পারি যে আমাদের এই R1 I1 মাইনাস R2 I1 সমান হচ্ছে আমাদের কি মাইনাস E1 প্লাস E2, এদিকে চলে যাবে মাইনাস হয়ে যাবে, কি মাইনাস আমাদের R2 I, এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই এটা বলতে পারি, একদম ঠিক। তাহলে এখনই শেষ নয়, আরো আমাদের কিন্তু সমীকরণে যাবে, যাবে কিনা? নিশ্চয়ই যাবে। তাহলে বলতে পারি কি আমাদের বলতে পারি আবার ওয়েট 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 এখন আমরা বলতে পারি কি আমরা এখন বলতে পারি আমাদের কি যদি এখান থেকে আমরা কমন নিয়ে নিই আমাদের আর সরি আমরা যদি আই কমন নিয়ে নিই, ঠিক আছে, তাহলে বলতে পারি কি আমাদের আই কমন নিচ্ছি এখানে, ঠিক আছে, আই কমন নিচ্ছি I1 কমন নিয়ে থাকছে কি আমাদের R1 মাইনাস I2 পড়ে থাকছে, সমান বলতে পারি কি মাইনাস E1 প্লাস E2, বলতে পারি আবার মাইনাস I ইন্টু R2, এটা আমরা বলতে পারি। আর আবার বলতে পারি কি আমাদের I1 সমান কি বলতে পারি মাইনাস E1 প্লাস E2 মাইনাস কি বলতে পারি I R2 বাই কি হচ্ছে R1 মাইনাস R2, এটা আমরা বলতে পারি কিনা? এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। এটা আমরা বলতে পারি কিনা তোমরা কমেন্ট আমাকে জানাও, ঠিক কিনা বস? বলতে পারি তো? নিশ্চয়ই বলতে পারি, একদম ঠিক। বা বলতে পারি কি আমাদের এটা আগে নিয়ে আসছি আমাদের E2 মাইনাস E1 বলছি, ঠিক আছে, বাস, তাহলে এটা আমরা নিশ্চয়ই বলতে পারি। আর এটা হচ্ছে কি আমাদের 3 নম্বর সমীকরণ, মানে আমরা আমাদের কারশফের প্রথম এবং দ্বিতীয় সূত্রটি যখনই এখানে প্রয়োগ করছি তখন আমাদের দ্বিতীয় সূত্রটি আমাদের দ্বিতীয় সমীকরণটি ঠিক এরকম হয়ে আসছে এবং নতুন একটা সমীকরণ গঠিত হচ্ছে, যেটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমাদের কি 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা এখন আমাদের এই 3 নম্বর সমীকরণ থেকে বলতে পারি আমরা আমাদের এই 3 নম্বর সমীকরণ থেকে অনেক সহজে আমরা আমাদের এই ডান পক্ষের মানগুলিকে বসিয়ে আমাদের I1 এবং আমরা এই I2 সমান I মাইনাস I1 এখান থেকে আমাদের I2 নির্ণয় করতে পারি। তাহলে আবার বোঝো আমরা আমাদের এই 3 নম্বর সমীকরণের এই ডান দিকের মানগুলিকে বসিয়ে অনেক সহজে কিন্তু আমরা এখানে আমাদের প্রবাহ I1 এবং I2 কে নির্ণয় করতে পারি। এই সম্পর্কে আর কোন রকম সমস্যা কিন্তু আমাদের এখানে নেই, এটা আমরা নিশ্চয় ভাবতে পারি, ঠিক না? তাহলে আশা করি এখানে কোনো রকমের প্রবলেম কিন্তু নেই। এরপরেও যদি এখানে কোনো প্রকারের প্রবলেম হয় না ইয়ার, তো প্লিজ কমেন্ট আমাকে জানাও, আমরা অনেক সহজ করে, ঠিক আছে, একটা শর্ট ভিডিও বানাই হলো কিন্তু আমরা আমাদের সমস্ত ডাউট এবং প্রবলেমস কে সলভ করব, ঠিক আছে, তাই চিন্তার কোনো ব্যাপার নাই। ওকে, চলো তাহলে এখন আরেকটা বিষয় বলতে পারা যায় কি এখানে আমরা দেখলাম কি
এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে আমাদের কি দেখলাম, আমাদের কারশফের দ্বিতীয় সূত্র বা ভোল্টেজ প্রবাহ বলা হচ্ছে। তাহলে এখানে আমরা কোথাও কিন্তু ভোল্ট দেখতে পেলাম না। তাহলে এখন আমি কি বলছি সেটা ধ্যান দিয়ে শোনো। আমরা কি দেখলাম, আমাদের কারশফের দ্বিতীয় সূত্র হচ্ছে কি সামেশন অফ আই আর সমান সামেশন অফ ই, ঠিক কিনা? এখানে কি প্রতিটি 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 রোধ এবং প্রভাবমাত্রার গুণফলের সমষ্টি সমান কি হচ্ছে ওই বর্তনীর মধ্যে উপস্থিত সমষ্টি হচ্ছে কার, আমাদের তড়িৎচালক বলগুলির, ঠিক তো, বা তড়িৎ উৎসগুলির। ঠিক আছে, বাস এটা আমরা বলতে পারি। এটা হচ্ছে আমাদের কি, আমাদের কারশফের আমাদের দ্বিতীয় সূত্রটি। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি জানি, এখন আমরা কি জানি, কি জানি দাদা? আমরা জানি দাদা আমাদের ভি সমান আই আর, জানি কিনা? নিশ্চয় জানি। তাহলে আমরা আমাদের এই আই এন্ড আর, এই আই আর এর জায়গায় আমরা কি ভি বসাতে পারি, যেখানে ভি হচ্ছে আমাদের বিভব প্রভেদ, বলতে পারি কিনা? একদম ঠিক। তাহলে এখানে বলতে পারি আমাদের ভি সমান হচ্ছে কি সামেশন অফ ভি সমান সামেশন অফ ই, এটা আমরা এখানে পরিষ্কার বলতে পারি, ঠিক তো? সেটাও অনেক সহজেই। তাহলে কি এখান থেকে আমরা আমাদের একটা কথা বলতে পারি, কি বলতে পারি সেটা ভালো করে বোঝো, ঠিক আছে? সেটা ভালো করে বোঝো। ওয়েট ওয়েট ওয়েট, আগে জানি যে আমাদের কারশফের সূত্রগুলি থেকে আমরা কি কি জানতে পারলাম, ঠিক না? তাহলে ওগুলিকে যখন জানবো না তখন অটোমেটিক আমরা এই বিষয়টাও জেনে যাব। ওকে, তাহলে প্রথম কি সেটা ভালো করে বোঝো। তাহলে আমাদের কারশফের প্রথম সূত্র থেকে আমরা বলতে পারি, কি বলতে পারি, আমাদের কারশফের প্রথম সূত্র থেকে কিন্তু আমাদের জালিকা বিশ্লেষণ করা যায়। কি জালিকা, জালিকা বিশ্লেষণ বা জালিকা বিশ্লেষণ বা মেশ অ্যানালাইসিস, কি জালিকা বিশ্লেষণ বা মেশ অ্যানালাইসিস মেরে ভাই। ওকে, জালিকা কি সেটা বোঝো। দেখো, আমাদের একটা তড়িৎ বর্তনীর বদ্ধলূপের সামনে সামনে পাশে অপরের নিচে যখন অনেকগুলো বদ্ধলূপ থাকে তখন তাকে দেখতে প্রায় একটা জালের মতো হয়, আর যেটাকে বলা হয় কি জালিকা। তাহলে আমরা আমাদের কারশফের দ্বিতীয় সূত্র বা আমাদের এই কেভিএল এর সাহায্যে অনেক সহজে কিন্তু আমরা আমাদের ওই জালিকা বিশ্লেষণ বা মেশ অ্যানালাইসিস করতে পারি, ঠিক আছে? এরপর 2 নম্বর হচ্ছে কি আমাদের শক্তির শক্তির সংরক্ষণ সূত্র। এটা ভালো করে বুঝো, কনজারভেশন অফ কি, কনজারভেশন অফ কিরে এনার্জি। ওকে, সেটা ভালো করে বুঝো। দেখো ভাই, আমরা জানি, কি জানি, আমরা জানি আমাদের তড়িৎ যে উৎস আছে না, আমরা জানি তড়িৎ উৎসের অভ্যন্তরে অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এরপর আমাদের ওই শক্তি যখন পরিবর্তনতে যায় তখন কি হয়, সেই তড়িৎ শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়। এটা আমরা জানি কিনা? একদম ঠিক। আবার বলছি শোনো, আমরা সবাই পড়েছি, আমরা সবাই জানি আমাদের একটা তড়িৎ উৎসের অভ্যন্তরে কি হয়, অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এরপর যখনই আমাদের বহিঃপরতন্ত্রে প্রবাহ হয় তখন সেই তড়িৎ উৎসের অভ্যন্তরে থাকা তড়িৎ শক্তি কি হয়, আমাদের বহিঃপরতন্ত্রে অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়। তাই এখন যদি আমাদের কি 1 কুলম্ব তড়িদাধান প্রবাহের জন্য আমাদের একটা বর্তনীর মধ্যে কি আমাদের এখন বলতে পারি, এখন বর্তনীতে 1 কুলম্ব তড়িদাধান পাঠাতে উৎসের মধ্যে যে পরিমাণ তড়িৎ শক্তি উৎপন্ন হয় তার মান তড়িৎ চালক বলের সমান, ঠিক কিনা? আমাদের একটা শক্তি যান্ত্রিক হোক বা রাসায়নিক হোক, আমাদের একটা শক্তি তড়িৎ উৎসের অভ্যন্তরে যে কি হয় তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং সেই তড়িৎ শক্তিকে বলা হয় কি তড়িৎ চালক বল। তাই বলতে পারি কি যে আমাদের বর্তনীর মধ্যে, আমাদের কোন একটা বর্তনীতে 1 কুলম্ব তড়িৎ পাঠাতে আমাদের সেই উৎসের মধ্যে যে তড়িৎ শক্তির সৃষ্টি হয় সেটা কিন্তু আমাদের তড়িৎ চালক বলের সমান হয়। ভেরি গুড, ঠিক আছে। আবার 1 কুলম্ব তড়িৎধান প্রবাহিত হলে বর্তনীতে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয়, খরচ হয়, তার মান কি বহির্বর্তনীর বিভব প্রভেদের সমান। এটাও বলতে পারি। এই সম্পর্কে আমরা জানি, তাই বেশি আর কিছু বলতে হচ্ছে না, ঠিক তো? একদম ঠিক, এটা আমরা জানি। তাই কারশফ তাই বলতে পারি কি তাহলে সমান, তাই কারশফের দ্বিতীয় সূত্র বলতে পারি যে আমাদের ই
সামেশন অফ আই আর সমান বলতে পারি সামেশন অফ ই, এটা বলতে পারি। অর্থাৎ ই সমান বলতে পারি ই সমান বলতে পারি কি, অর্থাৎ বলতে পারি আমরা এখানে ভি সামেশন অফ ভি ই সমান বলতে পারি ই, বা বলতে পারি আমরা সামেশন অফ ই সমান আমার সামেশন অফ ভি বললে কোনো সমস্যা নাই। আমার প্যান্টটা কিন্তু অনেক বেশি ডিস্টার্ব দিচ্ছে, क्या करूं इसको यार। ওকে চলো, এটা বুঝতে পেরেছো? একদম ঠিক। তাহলে আমরা বলতে পারি যে একক তড়িদাধানের জন্য কোন বর্তনীতে উৎপন্ন তড়িৎ শক্তি সমান একক কি বলতে পারি, সমান বর্তনীতে ব্যয়িত শক্তি। তাই আমরা বলতে পারি যে আমাদের কারশফের দ্বিতীয় সূত্র বা ভোল্টেজ প্রবাহ বা কেভিএল হচ্ছে কি শক্তি সংরক্ষণ সূত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তাহলে এখন যদি প্রশ্ন আসে যে আমাদের শক্তির সংরক্ষণ সূত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ কোন সূত্রটা, তাহলে কি বলবো যে আমাদের কারশফের সূত্রটি বা ভোল্টেজ প্রবাহ বা কেভিএল হচ্ছে আমাদের কারশফের প্রথম সূত্রটির সঙ্গে সঙ্গতিপূর্ণ। এখানে কোথাও কোনো প্রবলেম আছে না, এখানে কিন্তু কোথাও কোনো প্রকারের প্রবলেম বা ডাউটস নাই, ঠিক তো? যদি থাকে ইয়ার তো প্লিজ কমেন্ট আমাকে জানাও, চিন্তার কোনো ব্যাপার নাই। এরপরে আমরা জানবো আমাদের মেরু ভোল্টেজ বা লুপ প্রবাহ সম্পর্কে, সেটা অনেক সহজে, ঠিক আছে? তো ওয়েট, একটু জলটা খাই। তাহলে বাস এখানে কোথাও কিন্তু কোনো রকম সমস্যা নেই, ঠিক তো? একদম ঠিক। তাহলে চলো এরপর আমরা আমাদের ভোল্টেজ মেরু ভোল্টেজ এবং লুপ প্রবাহ সম্পর্কে বোঝা যাক, ঠিক তো? তাহলে চলো মেরু ভোল্টেজ কি এবং লুপ প্রবাহ কি সেই সম্পর্কে একটু বুঝে নেওয়া যাক, সেটা অনেক সহজে। আর এখন পর্যন্ত কোথাও সমস্যা হলে বলে দিয়েছি যে পুরো কমেন্ট বক্সটা ফাঁকা আছে। আর একটা ভাষণ দিই, আমি কি ভাষণ দিই? আমি একটাই ভাষণ দিই যে আমাদেরকে সব সময় কিন্তু এক্সট্রোভার্ট হতে হবে, কখনো কিন্তু ইন্ট্রোভার্ট হলে চলবে না। যদি আমরা ইন্ট্রোভার্ট হয়ে যাই না, তাহলে কিন্তু আমরা অনেক পিছিয়ে পড়বো। কারণ কি, আমরা না কাউকে কোয়েশ্চেন করতে পারবো, আর যদি কেউ ভুল শেখায় তাহলে না তাকে কিছু বলতে পারবো, ঠিক কিনা? মানে পুরো একদম দাবায় যাবো। তাই বলা হয় কি যে আমরা কখনো কিন্তু ইন্ট্রোভার্ট হতে চাইবো না, আমাদের হতে হবে কি এক্সট্রোভার্ট। আমাদের আগে কিন্তু বাড়তে হবে, ঠিক তো? চলো তাহলে এরপর মেরু ভোল্টেজ সম্পর্কে বুঝে নেওয়া যাক মেরে ইয়ার। একদম সহজে, চিন্তার কোনো ব্যাপার নাই, চিন্তার কোনো ব্যাপার নাই। ওকে, মেরু ভোল্টেজ, বাস বাস বাস, মেরু ভোল্টেজ, আরে আরে ভাই, মেরু ভোল্টেজ, আমরা মেরু ভোল্টেজ কি দেখেছি? আমরা কিন্তু মেরু জানি, কি জানি আমরা? মেরু ভোল্টেজ বা নোড ভোল্টেজ, ঠিক আছে? আমরা মেরু বা নোড কি সেটা কিন্তু আমরা জানি, কি জানি দাদা? আমরা দেখেছি আমাদের কোন তড়িৎ বর্তনীর যে কোনো সংযোগ বিন্দু, যেখানে একটা দুটো তিনটা চারটা বা যেখানে অনেকগুলো তার একসাথে মিলিত হয়, আমাদের একটা তড়িৎ বর্তনীর যে বিন্দুতে অনেকগুলি তার সংযুক্ত হয় তাকে বলা হয় কি সংযোগ বিন্দু। আর আমাদের সেই সমস্ত সংযোগ বিন্দুকে বলা হয় কি এককটা মেরু বিন্দু, ঠিক কিনা? জানি কিনা? নিশ্চয় জানি। তাহলে আমরা আমাদের এই মেরু ভোল্টেজ কি সেই সম্পর্কে বোঝো। আমাদের একটা তড়িৎ বর্তনীর অংশ হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা তড়িৎ বর্তনী, ঠিক আছে? যেখানে আমাদের কি আছে, আমাদের তড়িৎ উৎস রয়েছে, ঠিক আছে? আবার রয়েছে আমাদের কি, আমাদের রোধ রয়েছে, ঠিক আছে কিনা? একদম ঠিক। তাহলে শোনো, আমাদের একটা তড়িৎ উৎস নিয়েছি, সেই তড়িৎ উৎসর মধ্যে এটা হচ্ছে কি একটা আমাদের একটা তড়িৎ বর্তনী নিয়েছি, এবং সেই তড়িৎ বর্তনীর মধ্যে এটা হচ্ছে একটা তড়িৎ উৎস। ধরে নাও এর তড়িৎ চালক বল হচ্ছে কত? 5 ভোল্ট। ওকে, ঠিক আছে। আবার আমাদের একটা রোধ আছে, সেই রোধটা ধরে নেওয়া হচ্ছে কত আমাদের? 10 ওমেগা। বুঝতে পেরেছো? নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবং আমি একটা কথা তোমাদেরকে বলতে চাচ্ছি, এই যে আমাদের একটা তড়িৎ বর্তনীর মধ্যে কিন্তু অনেকগুলি সংযোগ বিন্দু বা মেরু বিন্দু বা নোড উপস্থিত থাকতে পারে, এটা আমরা বলতে পারি কিনা? আমাদের এই যে পুরো বাড়িতে আমাদের যে বর্তনী আছে তারের, পুরো চারিদিকে আমাদের তার ল্যাপটায় আসে, ঠিক কিনা? তাহলে আমাদের এই পুরো বর্তনীর মধ্যে কি আছে, একাধিক অনেকগুলি কিন্তু জায়গা আছে যেখানে কি আমরা একের থেকে বেশি দুটি তিনটি চারটি করে কি করেছি, পরিবাহী তার সংযুক্ত করেছি। মানে কি বলতে পারি যে আমাদের একটা তড়িৎ বর্তনীর মধ্যে 1 2 3 4 অনেকগুলি কিন্তু মেরু বিন্দু বা সংযোগ বিন্দু থাকতে পারে,
ঠিক আছে, তাই ধরে নাও যে আমাদের এটা হচ্ছে একটা সংযোগ বিন্দু, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে একটা সংযোগ বিন্দু বা মেরুবিন্দু বা নোড বি, এবং এটা হচ্ছে একটা সংযোগ বিন্দু বা মেরুবিন্দু বা নোড সি। তাহলে আমাদের এটা হচ্ছে একটা তড়িৎ বর্তনী যেখানে আমাদের তিনটা সংযোগ বিন্দু রয়েছে, একটা হচ্ছে এ বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু, একটা হচ্ছে আমাদের সি বিন্দু, যেখানে আমাদের অনেকগুলি পরিবাহী তার সংযুক্ত আছে। ধরে নাও ইয়ার, সত্যি হবে না, সত্যি হতেও পারে না হতে পারে, ঠিক কিনা, ধরে নাও। ঠিক আছে, তাহলে এখন বোঝো যে আমাদের মেরু ভোল্টেজ কি, এখন বোঝো কি আমাদের মেরু ভোল্টেজ কি। কোন বর্তনীর কি, কোন বর্তনীর প্রতিটি, একটি দুটি তিনটি, কোন কোন বর্তনীর প্রতিটি পৃথক পৃথক মেরুবিন্দুর একটিকে, বুঝতে পারলে কিছু, ভালো করে বোঝো আমাদের কি, ভালো করে বোঝো আমাদের কোন বর্তনীর প্রতিটি পৃথক পৃথক বিন্দুর মধ্যে একটিকে নির্দেশ মেরু বা রেফারেন্স নোড হিসেবে ধরে নেওয়া যায় বা ধরে নেওয়া যায়। ঠিক আছে তো, বুঝতে পারলে? আবার বোঝো যে আমাদের একটা তড়িৎ বর্তনীর মধ্যে কি দেখলাম, আমাদের অনেকগুলি কিন্তু পৃথক পৃথক সংযোগ বিন্দু বা মেরু উপস্থিত থাকে। এবার সেই মেরুগুলির মধ্যে যে কোনো একটিকে আমরা নির্দেশ মেরু বা রেফারেন্স নোড হিসেবে ধরে নিই। এরপর মনে করে নাও যে আমাদের এটা হচ্ছে কি একটা নির্দেশ মেরু, আমাদের এই আমাদের তড়িৎ বর্তনীর প্রতিটি পৃথক পৃথক সংযোগ বিন্দুর মধ্যে আমাদের এই বিন্দুটিকে আমরা ধরে নিলাম আমাদের কিরে নির্দেশ মেরু বা রেফারেন্স নোড হিসেবে, এবং আমাদের এই নির্দেশ মেরুর সাপেক্ষে অন্যান্য মেরু বিন্দুগুলির একটা বিভব বা ভোল্টেজ কিন্তু থাকে, এটা আমরা বলতে পারি কিনা। আর আমাদের এই ভোল্টেজ বা বিভবকে বলা হয় মেরু ভোল্টেজ। বুঝতে পারলে? নাই বুঝতে পারলে দেখো, কোন বর্তনীর প্রতিটি পৃথক পৃথক সংযোগ বিন্দুর একটিকে নির্দেশ মেরু হিসেবে ধরে নেওয়া যায়। এই নির্দেশ মেরুর সাপেক্ষে, এই নির্দেশ মেরুর সাপেক্ষে অন্যান্য মেরুগুলির একটি করে বিভব বা ভোল্টেজ থাকে, আর এই ভোল্টেজ বা বিভবকে বলা হয় থাকে কি আমাদের মেরু ভোল্টেজ বা নট ভোল্টেজ। আশা করি মাথার মধ্যে কিন্তু প্রবেশ করেছে আমি কি বললাম। ঠিক আছে, আবার আমাদের এই নির্দেশ মেরুকে কখনো কখনো ধরে নেওয়া হয় কি আমাদের কি ধরে নেওয়া হয়, ধরে নেওয়া হয় ভূমি মেরু বা গ্রাউন্ড ভোল্টেজ। ঠিক আছে, এবং আমাদের এই নির্দেশ মেরুর সাপেক্ষে কি বিশ্লেষণের নিয়ম কি সেটা এবারে ভালো করে বোঝো। তাহলে আশা করি আমাদের মেরু ভোল্টেজ কি সেই সম্পর্কে আর কথা কোনো সমস্যা নাই, বুঝতে পারলে কিনা। আবার বলছি লাস্ট, এবার যদি নাটকের মাথার মধ্যে তো, এবার যদি মাথার মধ্যে না প্রবেশ করে তো আমি কিন্তু আর পড়াবোই না। ঠিক আছে, বোঝো ভালো করে। আমাদের কি আমাদের তড়িৎ বর্তনীর মধ্যে আমাদের কি আমাদের তড়িৎ বর্তনীর প্রতিটি পৃথক পৃথক সংযোগ বিন্দুর মধ্যে একটিকে একটিকে যে কোনো একটিকে নির্দেশ মেরু হিসেবে ধরে নেওয়া যায়, এবং সেই নির্দেশ মেরুর সাপেক্ষে অন্যান্য বিন্দুগুলির একটি করে বিভব বা ভোল্টেজ থাকে, তাকে বলা হয় কি মেরু ভোল্টেজ। বুঝতে পারলে? আশা করি বুঝে গেছো। এবং আমাদের এই নির্দেশ মেরু বা রেফারেন্স নোডকে অনেক সময় বলা হয় তাকে ভূমেরু বা গ্রাউন্ড ভোল্টেজ। ঠিক আছে, তাহলে আমাদের এই ভূমি মেরু বা নির্দেশ মেরুর সাপেক্ষে বিশ্লেষণের যে নিয়ম সেটা এবারে ভালো করে বুঝে নেওয়া যাক। ঠিক তো, বাস কে জানি মার্কারলা কে ভরেছে মেরে ভাই। ঠিক আছে, কাজ করছে না, আমি কিন্তু ধোকা খাই না মার্কার উপর। ঠিক আছে, মার্কার দিচ্ছে ধোকা, তাহলে মানুষ তো ধোকা দিবে কি মেরে ভাই। আরে क्या करूं यार, मेसिन में धोखा दे रहा है यार, क्या करूं और। ওকে, তাহলে কি আমাদের এই আহ, মেরু নির্দেশ মেরু সাপেক্ষে কি নির্দেশ মেরু সাপেক্ষে আমাদের কি বা নির্দেশ মেরু দ্বারা আমাদের বিশ্লেষণের মাধ্যম দিয়ে এবারে বুঝে নেওয়া যাক, নিয়মগুলি বুঝে নেওয়া যাক। নাম্বার ওয়ান, আমাদের এই যে নির্দেশ মেরু আছে না, তো আমরা যে সংযোগ বিন্দুটিকে একটা আমরা যে সংযোগ বিন্দুকে নির্দেশ মেরু হিসেবে ধরে নিয়েছি, সেই নির্দেশ মেরুর যে বিভব সেটাকে শূন্য ধরতে হয়। কি বলতে পারি, রুল নাম্বার ওয়ান কি নির্দেশ মেরুর বিভবকে
শূন্য ধরা হয়। বুঝতে পেরেছো? একদম ঠিক। কেন ধরা হয় সেই সম্পর্কে এবারে শোনো কি বলছে এখানে। কারণ প্রবাহের গণনার সময় কি, কারণ কি আমাদের প্রবাহের গণনার সময় কিরে, প্রবাহের গণনার সময় দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদে কিন্তু কাজে লাগে, আলাদাভাবে কোনো বিন্দুর বিভব কিন্তু কাজে লাগে না। জানি সবাই এটা আমরা, ঠিক তো? একদম ঠিক। তাহলে আমাদের এই ছবির কোন বর্তনীর একটা হচ্ছে অংশ, ঠিক আছে? তাহলে যেখানে সি মেরুকে আমরা নির্দেশ মেরু বা রেফারেন্স নোড হিসেবে ধরে নিয়েছি, মানে কি বলতে পারি আমাদের সি বিন্দুটা হচ্ছে বিভব ভি, সেটা হচ্ছে কি আমাদের শূন্য, ঠিক কিনা? তাহলে আমাদের সি বিন্দুর বিভব কি একদম শূন্য ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে? আর একটা কথা মাথায় রাখবে যে আমাদের একটা বর্তনীর কি, আমরা যখন একটা বর্তনী নেব সেই বর্তনীর মধ্যে কিন্তু একাধিক অনেকগুলো সংযোগ বিন্দু বা মেরুবিন্দু উপস্থিত থাকে। কিন্তু তখন আর ভাবো যে আমাদের একটা বর্তনীর মধ্যে এতগুলো সংযোগ বিন্দু বা মেরুবিন্দু আছে, তাহলে আমরা কোন মেরুবিন্দুটিকে আমাদের নির্দেশ মেরু বা রেফারেন্স নোড হিসেবে ধরবো, এই ডাউটটা কিন্তু মাথার মধ্যে আসতে পারে। তাহলে একটা কথা মাথায় রাখবে কি, যে আমাদের একটা তড়িৎ বর্তনীর মধ্যে যে সংযোগ বিন্দুতে সব থেকে বেশি পরিমাণে পরিবাহী তার সংযুক্ত থাকে সেই সংযোগ বিন্দু বা মেরু বিন্দুটিকেই আমরা কিন্তু আমাদের নির্দেশ মেরু বা রেফারেন্স নোড হিসেবে ধরবো। বুঝতে পারলে তো? তাহলে কি আমাদের এই যে সি আমরা নির্দেশ মেরু বা রেফারেন্স নোড ধরেছি, তাহলে কি বলতে পারি আমাদের সি এর মধ্যে কিন্তু অনেক বেশি, আমাদের যতগুলি মেরুবিন্দু বা সংযোগ বিন্দু আছে তার মধ্যে আমাদের এই সি সংযোগ বিন্দুর মধ্যে অনেকগুলি সব থেকে বেশি তার পরিবাহী তার যুক্ত আছে। তার জন্য আমরা কিন্তু আমাদের সি কে, সি মেরুবিন্দুকে নির্দেশ মেরু হিসেবে ধরে নিয়েছি। আর আমরা জানি যে আমাদের অনুভব হচ্ছে কি আমাদের সি বিন্দুর যে বিভব, মানে আমাদের নির্দেশ মেরু যে বিভব সেটা কি হয় শূন্য ধরে নিতে হয়, শূন্য ধরে নিতে হয়। তাই আমরা এখানে সি বিন্দুর বিভব কিন্তু শূন্য ধরে নিয়েছি। বাস, তাহলে আমাদের রুল নাম্বার 1 কিন্তু কমপ্লিটেড हो गया। এরপর রুল নাম্বার 2, রুল নাম্বার 2 কি সেটা এবারে ভালো করে বোঝো। দেখো দুটি বিন্দুর মাঝে কি আমাদের এই যে এই বিন্দু এই বিন্দু এই বিন্দু, দুটি বিন্দুর মাঝে যদি দুটি বিন্দুর মাঝে যদি কোনো তড়িৎ উৎস বা রোধ বা ধারক বা আবেশক উপস্থিত না থাকে, তাহলে আমাদের ওই দুটি বিন্দুর বিভব কি হবে একই হবে। এটা হচ্ছে আমাদের কি নম্বর 1। কি বললাম যে বিভব বিভব একই হয় যখন কি, যখন যখন বিন্দু দুটির মাঝে কোন সরি কোন রোধ বা বিভব রোধ বা তড়িৎ উৎস বা আমাদের উপস্থিত না থাকে। ঠিক আছে, কি বললাম যে আমাদের রুল নাম্বার 2 হচ্ছে কি যে আমাদের এই বর্তনীর দুটি বিন্দুর মধ্যে বিভব একই হবে যদি আমাদের ওই দুটি বিন্দুর মধ্যে কোনো উৎস বা কোনো রোধ বা ধারক বা আমাদের কোনো আবেশক উপস্থিত না থাকে। তো যদি আমাদের এই বিন্দু এবং বি বিন্দুর মধ্যে আমাদের এ এবং বি বিন্দুর মধ্যে যদি কোন রকম এই তড়িৎ উৎসটি না থাকতো, তাহলে কি বলতে পারতাম যে আমাদের এ এবং বি বিন্দুর বিভব কি হতো একই হতো। ঠিক আছে, বাস। আমাদের 3 নম্বর রুল নাম্বার 3, রুল নাম্বার 3 কি, রুল নাম্বার 3 বলছে কোন তড়িৎ উৎসের তড়িৎচালক বল যা, আচ্ছা কোন তড়িৎ উৎসের, রুল নাম্বার 3 বলছে কোন তড়িৎ উৎসের তড়িৎচালক বল যা আমাদের সেই তড়িৎ উৎসের দুই প্রান্তের মধ্যে যে বিন্দু আছে সেই বিন্দুটির মধ্যে যেটি যে ধনাত্মক বিন্দু, সেই ধনাত্মক বিন্দুর সাপেক্ষে আমাদের এই ঋণাত্মক বিন্দুটি কিন্তু ততটাই কম হয়। এবার জানি মাথার মধ্যে গেল না, তাই কিন্তু আমি আবার বলছি, এবার ভালো করে বলছো। ঠিক আছে, কোন তড়িৎ উৎসের তড়িৎ চালক বল যা, কোন তড়িৎ উৎসের তড়িৎ চালক বল যা ধনাত্মক প্রান্ত অপেক্ষা ঋণাত্মক প্রান্তের বিভব ঠিক ততটাই কম। মানে আমাদের এই যে হচ্ছে তড়িৎ উৎস, ঠিক আছে, এবং এই তড়িৎ উৎসের 5 ভোল্ট হচ্ছে কি আমাদের তড়িৎ চালক বল। দেখতে পাচ্ছি, নিশ্চয়ই পাচ্ছি। তাহলে আমাদের বলছে কোন তড়িৎ চালক বল যা আমাদের কোন উৎসের তড়িৎ চালক বল যা আমাদের ধনাত্মক প্রান্ত অপেক্ষা ঋণাত্মক প্রান্তের বিভব
ঠিক ততটাই কম হয়। তাহলে এখন যদি আমাদের এই এ হয় ধনাত্মক প্রান্ত এবং বি হয় ঋণাত্মক প্রান্ত এবং আমাদের এই যে ভি আছে, এই এ যদি হয় বিভব আমাদের ভি, এই এর যদি বিভব হয় ভি, তাহলে আমরা আমাদের বি প্রান্তের যে বিভব সেটা কি বলতে পারি? তাহলে আমরা আমাদের বি প্রান্তের আমাদের এই এ প্রান্তের বিভব যদি হয় ভি, তাহলে আমরা আমাদের এই বি বিন্দুর যে বিভব বা বি প্রান্তের বিভব সেটা বলতে পারি কি আমাদের ভি মাইনাস 5, ঠিক কিনা? কারণ আমাদের বলে দিয়েছে আমাদের রুল নম্বর 3 বলা আছে কোন তড়িৎ উৎসের তড়িৎ চালক বল যা ধনাত্মক প্রান্ত অপেক্ষা ঋণাত্মক প্রান্তের বিভব ঠিক ততটাই কম। তাহলে আমাদের ধনাত্মক প্রান্তের বিভব 5, তাহলে কি আমাদের জানি, যেহেতু আমরা জানি যে আমাদের তড়িৎ উৎসের তড়িৎ চালক বলের মান আমাদের ধনাত্মক প্রান্ত অপেক্ষা ঋণাত্মক প্রান্তের বিভব কি হয় আমাদের তড়িৎ চালক বলের যা মান। আবার বলছি, আমাদের একটি তড়িৎ উৎসের তড়িৎ চালক বলের মান যা তা অতটাই। আবার বলছি শোনো, আমি কিন্তু নিজেই কনফিউশন সৃষ্টি হচ্ছে, ঠিক আছে কিনা? ভালো করে বোঝো, আমি কিন্তু ঠিক করে বোঝাতে পারছি কিনা সেটা ডাউট কিন্তু মাঝে মধ্যে আমার হয়, ঠিক আছে? যদি তোমরা বুঝতে না পারো না, তাহলে এতটা ক্লাস করার পর মানে পুরো টাইমটা কিন্তু বেকার হয়ে যাবে, ঠিক আছে? তো তার জন্য বলছি যে আমাদের কি, আবার বলছি, আমাদের কোন তড়িৎ উৎসে তড়িৎ চালক বল যা ধনাত্মক প্রান্ত অপেক্ষা ঋণাত্মক প্রান্তের বিভব ঠিক ততটাই কম। তাই আমরা এখানে বলতে পারি কি আমাদের এ বিন্দুর বিভব যদি হয় ভি, তাহলে আমাদের বি বিন্দুর বিভবে কি মাইনাস কি ভি মাইনাস 5 ভোল্ট। এটা আমরা এখানে পরিষ্কার বলতে পারি, ঠিক আছে? আবার আমাদের 4 নম্বর কি রুল নাম্বার 4, রুল নাম্বার 4 বলছে যে আমাদের ভি বাই আর সমান আই, এই সূত্রটি প্রয়োগ করে আমরা আমাদের কি আমাদের ভি সমান ভি বাই আর সমান আই সূত্রটি প্রয়োগ করে কোন রোধের মধ্য দিয়ে প্রবাহকে নির্ণয় করে নেওয়া হয়। তাহলে কি বলতে পারি আমাদের এই তড়িৎ উৎসের মধ্যে যে প্রবাহ সেটাকে আমরা নির্ণয় করতে পারি কি করে? বলতে পারি আমাদের আই সমান বলতে পারি আমাদের ভি বাই আর। তাহলে এখন আমাদের কি, এখন যদি আমাদের এই রোধটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় আমাদের কি ভি থেকে সি এর দিকে, তাহলে কি বলতে পারি আমাদের বিভব প্রভেদ যেটা হচ্ছে ভিবি মাইনাস ভিসি বাই বলতে পারি কি আমাদের রোধ কত আছে ট্যান ওমেগা, তারপরে ট্যান বলতে পারি, ঠিক আছে? বা বলতে পারি কি আমাদের বি এর যে বিভব সেটা কি হচ্ছে আমাদের ভি মাইনাস 5, ঠিক আছে? মাইনাস আমাদের সি এর যে বিভব সেটা কি হচ্ছে কি সি এর বিভব আমরা কিন্তু শূন্য ধরে নিয়েছি, যেহেতু আমাদের সি হচ্ছে কি নির্দেশ মেরু, তাহলে শূন্য বলতে পারি বা বলতে পারি 10, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি আমাদের ওই রোধটির মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, ঠিক আছে? বুঝতে পেরেছো? কোথাও কোনো সমস্যা না? এরপর আমাদের রুল নাম্বার 5 হচ্ছে কি প্রবাহ সময়ের বা আমাদের কি আমাদের এই তড়িৎ বর্তনীর প্রবাহ সমূহ নির্ণয়ের পর বিভিন্ন সংযোগ বিন্দুতে কারশফের প্রথম সূত্রটি প্রয়োগ করা, সূত্রটি কি প্রয়োগ করা। আশা করি বুঝতে পেরেছো, কোথাও কোনো সমস্যা কিন্তু নাই, ঠিক আছে কিনা? একদম ঠিক। তাহলে কি এখানে আমাদের কোথাও কিন্তু কোন রকম সমস্যা নাই। এরপরে আমাদের আমরা জানবো কি লুপ প্রবাহ কি। লুপ প্রবাহ কিন্তু আরো সহজ, লুপ প্রবাহ কিন্তু আরো সহজ, একদম ইজি। জাস্ট আর 2 মিনিট দাও, আর 2 মিনিটে আমাদের ক্লাসটা খতম হয়ে যাবে। জানি অনেক লং হয়ে গেছে, ঠিক আছে? অনেক বেশি বিরক্তিকর সৃষ্টি হতে পারে, তার জন্য বলছি কি আমাদের 2 নম্বর টাইম দাও, 2 নম্বর দাও টাইম। ওকে ওকে ওকে, চালিয়ে দেখতে हैं फिर क्या হচ্ছে আমাদের লুপ প্রবাহ। লুপ প্রবাহ বা কি আমাদের লুপ কারেন্ট, ঠিক আছে? বাস, লুপ প্রবাহ কি সেটা বোঝো। আমরা কি জানি যে আমাদের একটা তড়িৎ বর্তনীর মধ্যে কিন্তু একাধিক কি হতে পারে, আমাদের একটা তড়িৎ বর্তনীর মধ্যে কিন্তু একাধিক বদ্ধলুপ থাকতে পারে, ঠিক কিনা? একদম ঠিক দাদা। বাস, না 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 না, আরে আরে আরে, ঠিক ঠিক ঠিক, ঠিক করে বানালাম, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের একটা কি জানি যে আমরা আমাদের একটা তড়িৎ বর্তনীর মধ্যে কিন্তু একাধিক বদ্ধ লুপ থাকতে পারে, ঠিক আছে? তাহলে এখানে লুপ প্রবাহকে সেটা বোঝে নাও। দেখো কোন বর্তনীর বিশ্লেষণের সময় কি এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, সি, ডি নাম দিচ্ছি, ঠিক আছে? তাহলে কি এটা হচ্ছে আমাদের বদ্ধ লুপ।
বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। তাহলে এখন বোঝো, কোন বর্তনীর বিশ্লেষণের সময় কোন বর্তনীর বিশ্লেষণের সময় কোন বর্তনীর বিশ্লেষণের সময় এর প্রতিটি পৃথক পৃথক বদ্ধ বা লুপের জন্য, আবার শোনো, কোন বর্তনীর বিশ্লেষণের সময় এর প্রতিটি পৃথক বদ্ধ লুপের জন্য একটি করে প্রবাহ ধরে নেওয়া চলে, একে লুপ প্রবাহ বলা হয়। এর মাধ্যমে বিশ্লেষণের যে নিয়ম সেটা এবার আমরা বুঝবো। দেখো, আমাদের কি কোন বর্তনীর বিশ্লেষণের সময় প্রতিটি পৃথক পৃথক বদ্ধ লুপের জন্য আমরা একটা প্রবাহকে ধরে নিই, তাকে বলা হয় লুপ প্রবাহ। তাহলে আমাদের এই যে তড়িৎ বর্তনী, এটাকে যদি আমরা এখন বিশ্লেষণ করি তাহলে দেখতে পাচ্ছি কি যে আমাদের এই একটা বদ্ধ লুপ, এটা হচ্ছে বদ্ধ লুপ। তাহলে কি বলতে পারি যে আমাদের তড়িৎ বর্তনীর বিশ্লেষণের সময় প্রতিটি পৃথক পৃথক বদ্ধ লুপের জন্য আমরা একটা করে প্রবাহ ধরে নিই। আবার বলছি কি শোনো, কনফিউশন হওয়ার কোনো ব্যাপার নাই। একটি তড়িৎ বর্তনীর মধ্যে পৃথক পৃথক ভাবে থাকা প্রত্যেকটি বদ্ধ লুপের জন্য আমরা একটি করে প্রবাহ ধরে নিই। মানে এই বদ্ধ লুপের জন্য একটা প্রবাহ, এই বদ্ধ লুপের জন্য প্রবাহ, এই প্রবাহগুলিকে বলা হয় কি আমাদের লুপ প্রবাহ বা কারেন্ট। তাহলে আমাদের এই লুপ প্রবাহের সাহায্যে আমরা কিভাবে বিশ্লেষণ করি তার নিয়মটা বোঝো। রুল নাম্বার 1 কি? রুল নাম্বার 1 হচ্ছে আমাদের এটা, যে লুপের মধ্যে, এটা হচ্ছে লুপ, ঠিক আছে, নাম্বার 1 লুপ, 2 নাম্বার লুপ, ঠিক আছে। তাহলে দেখো, লুপের মধ্যে যে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশ করে লুপ প্রবাহকে দেখাতে হয়। তাহলে আমি যদি এখন একটা I1 প্রবাহ নিই আমাদের এই লুপের জন্য, এবং তার প্রবাহ আমরা দেখাচ্ছি কি দক্ষিণাবর্তী বা ক্লকওয়াইজ, ঠিক আছে। এবং আমাদের এই দ্বিতীয় নম্বর লুপটার জন্য আমরা প্রবাহ নিচ্ছি কি I2, ঠিক আছে, এবং যার প্রবাহ দেখাচ্ছে কি দক্ষিণাবর্তী বা আমাদের আমরা কিন্তু এখানে ক্লকওয়াইজ, ঠিক আছে, কিন্তু আমরা এখানে কি করছি, আমরা এখানে আমাদের এই বদ্ধ লুপের কথা বলছি, ঠিক আছে। তাহলে কি আমাদের এই এ বি সি ডি বদ্ধ লুপটির জন্য আমরা একটা প্রবাহ মাত্রা ধরে নিয়েছি এবং তার একটি সুনির্দিষ্ট দিক আমরা দেখাচ্ছি, যেটা হচ্ছে কি দক্ষিণাবর্তী বা ক্লকওয়াইজ, ঠিক না? একদম ঠিক, দেখতে পাচ্ছি নিশ্চয়, একদম দেখতে পাচ্ছি, ঠিক আছে। দ্বিতীয় নম্বর কি, লুপের মধ্যে কি লুপের প্রতিটি বাহুর প্রবাহের মান হিসাব করার সময় পার্শ্ববর্তী লুপের প্রবাহকেও গণনার মধ্যে ধরতে হয়। যেমন আলোচ্য চিত্রে বলতে পারি কি আমাদের এই এবি এবি কি বলতে পারি আমাদের এবি ডিসি, ঠিক আছে, এবি ডিএ, এবং আমাদের এই যে রয়েছে সিডি, ঠিক আছে। তাহলে আমাদের এই বাহুটা এবং এই বাহুগুলোর মধ্যে আমাদের যে প্রবাহ সেটা হচ্ছে আমাদের I1, ঠিক আছে, কিন্তু আমাদের এই বাহুর যে প্রবাহ ডিসি সেটা বলতে পারি কি আমাদের I1 - I2, বুঝতে পারলে? এটাই বলছে আমাদের কি রুল নাম্বার 2 কি বলছে, লুপের প্রতিটি বাহুর প্রবাহের মান হিসাব করার সময় পার্শ্ববর্তী লুপের প্রবাহকেও গণনার মধ্যে ধরতে হয়। যেমন আলোচ্য চিত্রে বলতে পারি কি এ বি সি ডি ও ডি এ বরাবর প্রবাহ হচ্ছে I1, কিন্তু বিসি বরাবর প্রবাহ হচ্ছে কি আমাদের I1 - I2, ঠিক আছে। এরপর তিন হচ্ছে কি, এরপর লুপটির ক্ষেত্রে কারশফের দ্বিতীয় সূত্রটি প্রয়োগ করতে হয়। আমার এনার্জি প্রসেস মেরে ভাই, ঠিক আছে, পুরো এনার্জি প্রসেস, ঠিক আছে। আর তোমরা কমেন্টে জানাবে তোমাদের এতদূর পর্যন্ত এনার্জি থাকে নাকি নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো অল দ্য বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। দেখা হচ্ছে আমাদের পরের লেকচারে, সেটাও অনেক তাড়াতাড়ি। আমরা কিন্তু ডিসাইড করেছি যে আমরা আমাদের সিলেবাসটাকে পুরোপুরি কমপ্লিট করব, তাই আমরা চাইবো যে আমাদের প্রত্যেক দিন যেন একটা করে লেকচার আসে। তাহলে আজ থেকে তোমরা শুরু করো, আমাদের প্রত্যেক দিন একটা করে লেকচার আসবে। এবং আমি ভেবে নিয়েছি, মানে হিসাব অনুযায়ী, যে আমাদের যদি কোনো রকম প্রবলেম না হয় তাহলে আমাদের কিন্তু সিলেবাসটা পরীক্ষার আগে খতম হয়ে যাবে, এটা আমি তোমাকে বলছি, ঠিক আছে। তো অল দ্য বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। দেখা হচ্ছে পরের লেকচারে। আর হ্যাঁ, তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের কিন্তু শেয়ার করতে মোটেই ভুলে যেও না, আর নিজে সাবস্ক্রাইব করে নাও, কারণ দেখা হচ্ছে আমাদের পরের লেকচারে। উইদাউট সাবস্ক্রাইব দেখা হবে না। ওকে।